আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা আছো একটু অন্যদের মেনশন দাও তো। যারা যারা আছো একটু অন্যদের মেনশন দিয়ে দাও। আমরা দ্রুত ক্লাস শুরু করি। আমাদের আজকে হচ্ছে তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়ার কথা অ্যাকচুয়ালি, এবং যতটুকু গুরুত্ব দিয়ে একটা অধ্যায় আসলে পড়া যেতে পারে আমরা চেষ্টা করব ততটুকু গুরুত্ব দিয়ে একটা অধ্যায় পড়ার। এবং আজকের অধ্যায়টা যেহেতু ২৬ এবং ২৭ ব্যাচ করছো, সো এর মধ্যে কিছু পার্ট হইতে পারে একাডেমিক নিয়ে আমরা পড়ব, কিছু পার্ট অ্যাকচুয়ালি আচ্ছা আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, একটু শেয়ার করি, দাঁড়াও, ওয়েট। আচ্ছা হ্যাঁ, মোটামুটি বেশ কয়েকজন এসছে দেখতে পাচ্ছি। সো থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে তোমাদের ২৬ ব্যাচের একদম সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। এখানে ২৬ ব্যাচ যারা যারা আছো তোমরা আমাকে একটুখানি জানাও যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে যাদের কলেজে এই সেকেন্ড পেপার এখন শুরু হচ্ছে। কারণ বাংলাদেশে একটা খুব বাজে নিয়ম আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াই, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াই। অনেক কলেজে আবার এই নিয়ম নাই, তাদের ভালো, কোনো সমস্যা হয় না। বাট অনেক কলেজে দেখা যায় এই নিয়মটা চলে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াই, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াই। সো যাদের অ্যাকচুয়ালি ইয়ার ফাইনাল চলছে বা ইয়ার ফাইনাল মাত্র শেষ হয়েছে তারা অ্যাকচুয়ালি মাত্র এখন তাপগতিবিদ্যা পড়া শুরু করবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে তোমাদের কার কার এই অবস্থা যে এখনও পর্যন্ত এই অধ্যায়টা তোমরা ধরো নাই বা এরকম কিছু। কে কোন কলেজের? আচ্ছা আমি একটু দেখি তো সাউন্ড প্রবলেম কিনা। মাত্র এখন তাপগতিবিদ্যা পড়া শুরু করবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে তোমাদের কার কার এই অবস্থা। আচ্ছা আমি তো সাউন্ডের কোনো সমস্যা দেখছি না, তোমাদের কি সমস্যা একটু বলো তো আমাকে। আমি কিন্তু সাউন্ডের কোনো সমস্যা দেখছি না, তোমাদের কি সাউন্ডের সমস্যা হচ্ছে? যারা যারা এসছো ১০৬ জন ক্লাস করছো, তোমাদের কি সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে? এই তো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো। দিগন্তদেব বলতেছো ভাইয়া অনেক আগে পড়ছি, গুড, ভেরি গুড। আগে থেকে পড়ে ফেলা অনেক ভালো একটা জিনিস। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখো, ইন্টারমিডিয়েটে ভালো করবার একটা বড় ট্রিক্স হচ্ছে যেই জিনিস তুমি পড়ছো সেই জিনিসটাকে তুমি কন্টিনিউয়াস একটা রিভিশনের মধ্যে রাখছো কিনা, সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। তুমি দেখবা বায়োলজিতে একটা চ্যাপ্টার পড়ছো, তুমি ১ মাস ওই চ্যাপ্টার পড়ো নাই, ওই চ্যাপ্টারের অনেক খুঁটিনাটি তথ্য যেটা পড়ার পর তুমি পারতা সেটা তুমি ভুলে গেছো। সো কন্টিনিউয়াস তুমি যদি একটা রিভিশন প্ল্যান তৈরি না করো যে আজকে এই জিনিসটা পড়ছি, আমাকে অ্যাটলিস্ট 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে এই জিনিসটা আরেকবার চোখ বুলাইতে হবে, সেটা হইতে পারে 10 মিনিটে, হইতে পারে 20 মিনিটে, হইতে পারে আধা ঘন্টায়, বাট আমাকে চোখ না বুলাইলে আমি নিশ্চিত এই জিনিসটা ভুলে যাব। সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রত্যেকটার ক্ষেত্রে এই কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। সো তুমি যদি এই জিনিসটা মাথায় না রাখো যে আমি এই জিনিসটা রিভিশনে আবার নিয়ে আসবো, তাহলে কিন্তু ওই জিনিস তোমার পড়া না পড়া সেম, কারণ কিছুদিন পর আবার তুমি ভুলে যাবে। রিভিশন হচ্ছে সব থেকে ভালো প্ল্যান অ্যাকচুয়ালি। আর অনেক কলেজে যাদের শুরু হয় নাই তারা আজকে যে ক্লাসটা হবে, আজকে যে ক্লাসটা অ্যাকচুয়ালি হবে, মনে রাখবা এটা হচ্ছে একটা সব দিক থেকে গোছানো পারফেক্ট ক্লাস, সব দিক থেকে। আচ্ছা হ্যাঁ, প্রাইভেটে পড়ছো যারা তারা তো ভালো। ওকে, তো আমার মনে হয় শুরু করা উচিত, ঠিক আছে? হ্যাঁ, ইয়ার চেঞ্জে অনেকে পড়ছো। কে কোন কলেজের এটা একটু আমাকে জানাতো, আমি একটু কলেজগুলো পড়ি। কারণ আমাদের এই মেডিওলজির একটা সব থেকে বড় ব্যাপার যে আমরা ঢাকায়, আমাদের কিন্তু অফিস সব ঢাকাতে, বাট মজার ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা আসে। সো এটা একটা মিলন মেলা টাইপের, বুঝছো? ও অনেক, আমি এর আগের বছর দেখছি কক্সবাজার থেকে কয়েকজন, এর আগের বার ২-১ জন আদিবাসী পড়তো, বুঝছো, বান্দরবন থেকে একদম। সো এই জিনিসগুলো ভালো লাগে বেশ। কে কোন কলেজের একটু বলো তো আমাকে, কে কোন কলেজের একটু বলো, তারপর আমি আর আধা মিনিটের মধ্যে শুরু করি। এই যে সীতাকুণ্ড গভর্নমেন্ট, দেখছো সীতাকুণ্ডের পাওয়া গেছে একজন, সীতাকুণ্ড। আচ্ছা, সীতাকুণ্ড গভর্নমেন্ট মহিলা কলেজের একজন পাওয়া গেছে।
হ্যাঁ এই তো, এই যে হুরাইরা কিন্তু আবার সমস্যায় ফেরত আসছে। আমি বললাম না কিছু কিছু কলেজে এই ঝামেলা করে, ফার্স্ট ইয়ারে পুরো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মানে হচ্ছে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াই। বহুত ঝামেলা এই জিনিসটার, বহুত। কারণ কি, কারণ হচ্ছে তুমি এই মুহূর্তে যদি শুধু সেকেন্ড পেপারে ফোকাস করো, তোমার ফার্স্ট পেপারে যা পড়ছিলে তুমি ভুলে যাবা। বাট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ক্রস রেফারেন্সে যদি পড়া হইতো, তাহলে জিনিসটা তুমি ইজিলি রিভাইজ করতে পারতো। তোমার এই ক্ষেত্রে প্ল্যান কি, এই ক্ষেত্রে তোমার কাজ হবে হচ্ছে যত দ্রুত সম্ভব সেকেন্ড পেপার শেষ করে ফার্স্ট ইয়ার রিভাইজ করতে থাকা। সেকেন্ড পেপার পড়বা, বাট ফার্স্ট পেপারটাও তোমার একসাথে পড়তে হবে। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে, নট অনলি ইন ফিজিক্স, বুঝছো? আচ্ছা দেখি আর কি কোন কলেজ থেকে আসছে। আচ্ছা এই যে পীরগঞ্জ কলেজ রংপুর, রয়্যাল মিডিয়া কলেজ, ভোলা গভর্নমেন্ট কলেজ, আচ্ছা তারপর কুতুবদিয়া কলেজের পাইছি, গাইবান্ধা গভর্নমেন্ট কলেজের পাইছি, যশোর গভর্নমেন্ট মহিলা কলেজের। আচ্ছা আমার বাড়ি কিন্তু ঝিনাইদা, কেসি কলেজে, সামিয়া জামান কেসি কলেজ, আমার কেসি কলেজ হচ্ছে ঝিনাইদা কেসি কলেজ। ওকে, আর আর কে কোন কলেজের আসছো বলো তো? আচ্ছা আর আছে হচ্ছে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, ওরে বাবা বিখ্যাত কলেজ। তারপর গাইবান্ধা গভর্নমেন্ট ওমেন্স কলেজ, ইসামতি ডিগ্রি কলেজ, আচ্ছা এটার নামও শুনছি আমি। ওয়ালাইকুম আসসালাম। রয়্যাল মিডিয়া কলেজ তো বললাম। উত্তেজিত 27 একজন পাওয়া গেছে। ওরা মেনে নিছে, বুঝছো, 27 ব্যাচ মেনে নিছে যে ওরা উত্তেজিত, সেই কারণে নিজেরাই এখন পরিচয় দেয়, ভাই আমি উত্তেজিত 27। ভালো, খারাপ অভ্যাস না, ভালো। উত্তেজিত হও, পড়াশোনাতে উত্তেজিত হও, অন্য কিছুতে হইলে সমস্যা। আচ্ছা আরও অনেকের পাওয়া গেছে। বিরামপুর গভর্নমেন্ট কলেজ, মুমুন্নেসা, আচ্ছা মুমুন্নেসার কিন্তু তোমাদের অনেক আছে, মুমুন্নেসার চান্সপ্রাপ্ত স্টুডেন্ট প্রচুর। কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, তারপর হচ্ছে ঝিটকা খাজা রহমত আলী, এটাকে আমি ভুল পড়লাম, ডিগ্রি কলেজ। তারপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, বগুড়া উইমেন্স কলেজ, আরেকটা বিখ্যাত কলেজ বগুড়া উইমেন্স কলেজ। আজিজুল হক কলেজের কেউ আছে কিনা আমি জানি না। কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ আছে। ওকে, সো অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ এই যে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ, ব্যাস। যাই হোক অনেক কথাবার্তা বলা হয়েছে, আমার মনে হয় যে এবার পড়া শুরু করা উচিত, যেহেতু আমরা পড়াশোনায় আসছি। দেখো তাহলে আমরা তাপগতিবিদ্যাটা পড়বো। সব থেকে ভালো পড়ার নিয়মটা আমি তোমাকে বলি, যে যখন তুমি পড়বা তোমার সামনে বই খোলা থাকবে, এবং আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফলো করতেছি হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক স্যারের বইটা ফলো করব আমি, এবং তপন স্যারের বইতে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে লিখে দেবো নোটের মধ্যে। সো তুমি বুঝতে পারছো যে কিছু কিছু অংশ অ্যাকচুয়ালি টুকে রাখবার বিষয় আছে। তুমি এখন কি করবা, তোমার মূল কাজ হচ্ছে যে হ্যাঁ ভাইয়া আমি বইতে যে অংশটা দাগাবো সেই অংশটাকে তুমি অফকোর্স নোট করবা। বইয়ের মধ্যে কোনো অংশে কিছু এক্সট্রা লিখে দিলে সেটা লিখে নিবা। যদি নোট করবার কিছু থাকে, অর্থাৎ বই ছেড়ে আমি অন্য কোনো জায়গায় কিছু লিখি, সেটা নোট করবা, সব থেকে বেস্ট ওয়ে। এখন এই নোট করলে যে সমস্যাটা হয়, নোট হারিয়ে যায়। সো তুমি নোট এমনভাবে করো যে ওই পৃষ্ঠাগুলো খুলে তুমি এই তাপগতিবিদ্যা অধ্যায়ের মধ্যে ঢুকায় রাখতে পারবা। যখনই তাপগতিবিদ্যা অধ্যায় রিভাইজ করতেছো, এই পৃষ্ঠাগুলো যেন সাথে রিভাইজ করতে পারো, বুঝছো? এক খাতায় থাকলে যে সমস্যাটা হয়, কোথায় কোন খাতা হারিয়ে যায়, ঝামেলা হয়। সে কারণে পৃষ্ঠাগুলো একটু এক্সট্রাক্টেবল রাখো, যে পৃষ্ঠা খুললে তুমি ওখানে রাখতে পারবা। ঠিক আছে, শুরু করি। দেখো তাহলে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এখন আমার প্রথমেই এই অধ্যায় শুরু করার আগেই আমার এই জিনিসটা মাথায় আনতে হবে। আচ্ছা একটা অধ্যায়ের নাম আমি তাপগতিবিদ্যা কেন নিয়ে আসলাম? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন এই অধ্যায়টা পড়া শুরু করছি, দেখো এই অধ্যায়টা যখন আমি পড়া শুরু করছি, আমি অন্য কালিতে একটু দেখাই। আমি অধ্যায়ের নাম দেখলাম হচ্ছে তাপগতিবিদ্যা, ঠিক আছে, তাপগতিবিদ্যা। আমার প্রশ্ন মাথায় প্রথমেই যেটা আসবে, আচ্ছা তাপ তো হচ্ছে, তাপকে আমি থার্মো বলছি, তাপকে কি বলছি? থার্মো বলছি। আর গতিবিদ্যাকে আমি বলছি হচ্ছে ডাইনামিক্স, গতিবিদ্যাকে কি বলছি? ডাইনামিক্স বলছি। তাহলে থার্মো আর ডাইনামিক্স, মনে করে দেখো ফিজিক্সের ফার্স্ট পেপারের তৃতীয় চ্যাপ্টার, তোমাদের তো ফুল সিলেবাস, ফিজিক্সের ফার্স্ট পেপারের তৃতীয় চ্যাপ্টারের নাম ছিল গতিবিদ্যা, ইংরেজি ছিল ডাইনামিক্স। তাহলে এই ডাইনামিক্স আর ওই ডাইনামিক্সের মধ্যে কোনো পার্থক্য নাই, ওইটাও গতিবিদ্যা এটাও গতিবিদ্যা, এখানে দিছে তাপের গতিবিদ্যা। তখন তোমার মাথায় আসবে আচ্ছা তাপ তো কোনো বস্তু না, এই জিনিস তো চোখে দেখা যায় না, আমি তো বলতে পারি না এই দেখো তাপ 5 কিলোমিটার/আওয়ার বেগে এখান থেকে ওইদিকে যাচ্ছে, বলতে পারি? পারি না। তাহলে তাপের গতিবিদ্যা কিভাবে আসলো? এই প্রশ্নটা প্রথম মাথায় আসে, এই প্রশ্নটা কি প্রথম মাথায় আসে। সো সেটা আমরা দেখব। তোমরা যারা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের 10 অধ্যায় আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা পড়ছো, সেখানে তোমরা একটা জিনিস দেখছো যে বিজ্ঞানীরা গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কারের সময় একটা জিনিস আবিষ্কার করছে, যে যখন কোনো একটা কণা উত্তেজিত হয়ে কাঁপতে থাকে, যখন একটা কণা কি হয় বলো? উত্তেজিত হয়ে কাঁপতে থাকে, অর্থাৎ ওই কণার মধ্যে যখন গতি তৈরি হয়, কিছুক্ষণ গতি তৈরি হইলে ওই কণাটা না উত্তপ্ত হয়। ওই কণাটা কি হয় বলো?
উত্তপ্ত হয়। সো তখন থেকে আমরা একটা আইডিয়া করতে পারি, আচ্ছা তাইলে গতিশীলতার জন্য তাপ তৈরি হয়। উত্তপ্ত হওয়া মানে কি? তার তাপমাত্রা বেড়ে গেছে না? এই উত্তপ্ত হওয়া মানে কি? তাপমাত্রা বেড়ে গেছে। সো তাপ এবং তাপমাত্রা কি সেটাও আমরা আসবো। সো তার মানে আমরা বুঝলাম গতির জন্য অ্যাকচুয়ালি কোন একটা জিনিসের তাপ বাড়তে পারে, কোন একটা জিনিসের মধ্যে তাপের পরিমাণ বাড়তে পারে, তাপের পরিমাণকেই তো আমরা তাপমাত্রা বলি। সো এইখান থেকে আমাদের একটা জিনিস মূল এই অধ্যায়ের নামটা আসলো এইভাবে যে তাহলে গতি এবং তাপের মধ্যে একটা সম্পর্ক আছে। তাপকে যেহেতু আমরা থার্মাল বলতে পারি সেখান থেকে থার্মো নাও, আর গতিবিদ্যাকে যেহেতু আমরা ডাইনামিক্স বলি সেখান থেকে ডাইনামিক্স নাও, তাহলে থার্মোডাইনামিক্স গতিবিদ্যা। বোঝা গেছে অধ্যায়ের নাম কিভাবে থার্মোডাইনামিক্স হলো? এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে আমরা একটু সামনের দিকে যাই। চলো বইতে এবার সরাসরি আমরা অধ্যায়ে কি বলতেছে সেটা একটু দেখার চেষ্টা করব। তো অধ্যায়ে বলতেছে প্রথমেই দেখো আমি যে কথাটা বললাম অধ্যায়ের নাম কেন এরকম সেটা তোরা আগে ব্যাখ্যা করবে, সেটা ওরা ব্যাখ্যা করছে। ওরা বলতেছে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা যদি কি করা হয়? বৃদ্ধি করা হয়, তাহলে গতিশক্তি বৃদ্ধি পায়। দেখছো তাইলে কেন তাপমাত্রা এবং গতিশক্তি এই দুইটার মধ্যে বা গতির মধ্যে একটা সম্পর্ক আছে সেটা ওরা ব্যাখ্যা করছে। তাপমাত্রা বৃদ্ধি করলে কোন একটা জিনিসের গতি বৃদ্ধি পায়। যেমন ধরো পানি, পানিকে তুমি তাপ দিতেছো, এই পানি ফুটতেছে মানে কি? পানির যে কণাগুলো সেগুলো আগের থেকে বেশি ছোটাছুটি করতেছে, ঠিক কিনা বলো? আমার কথায় কি কোনো ভেজাল আছে? নাই। তার মানে পানির কণাগুলো আগের থেকে বেশি ছোটাছুটি করতেছে, পানির মধ্যে গতি তৈরি হয়েছে। সেই গতির কারণ কি? কারণ তুমি তাপ দিছো, হিট দিছো, কারণ তুমি হিট দিছো। তাহলে সেই হিসেবে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্থাৎ তাপ দিলে গতিশক্তি বৃদ্ধি পায়। আর যদি তুমি উল্টোটা করো অর্থাৎ তাপমাত্রা যদি কমাও অর্থাৎ তাপ যদি বের করে নাও তাহলে কিন্তু গতিশক্তি হ্রাস পায়। সুতরাং এখান থেকে আমি বলতে পারবো তাপমাত্রা ব্যাপারটা হচ্ছে একটা পরিমাপযোগ্য রাশি। এখন প্রশ্ন চলে আসে কোথায় তাপ পড়লাম, কোথায় তাপমাত্রা পড়লাম, ডিফারেন্সটা কি? তাপ আর তাপমাত্রার ডিফারেন্সটা কি? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ এনার্জি, তুমি অনেক এনার্জির সংজ্ঞা বললা, তারপর বললো হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ এনার্জি, অনেক এক্সাম্পল বললা, তার মধ্যে তুমি কোনটাকে এক্সাম্পল বলবা? হিট নাকি টেম্পারেচার? বলো তো কোনটা এনার্জি? কেউ একজন আমাকে বলো তো যে দেখো তোমাকে যদি বলা হয় কোনটা এনার্জি, একটাই আমি অপশন দিলাম হিট আর একটাই অপশন দিলাম হচ্ছে টেম্পারেচার। বলো তো হিট আর টেম্পারেচারের মধ্যে কোনটা এনার্জি? দেখি দ্রুত কমেন্ট করো, হিট আর টেম্পারেচারের মধ্যে কোনটা এনার্জি? আমাকে একটু কমেন্ট করে জানাও। হিট আর টেম্পারেচারের মধ্যে, এই যে অলরেডি কিন্তু ওরা উত্তর দিয়ে ফেলছে। হ্যাঁ, তপন স্যারের বইও হবে, তুমি আমার লেকচার বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা, তবে ইসাক স্যারের বই এখন থেকেই পড়াই মানে শুরু করো, কারণ তোমার ইসাক স্যারের বই অ্যাডমিশন টাইম এসে পড়তে হবে। ওকে, তাইলে তুমি জানো যে হিট যেটা এটা কিন্তু এনার্জি। হিট কি বলো? এনার্জি। তাহলে প্রশ্ন আসে তাহলে টেম্পারেচার ব্যাপারটা কি? টেম্পারেচার জাস্ট একটা পরিমাপক। টেম্পারেচার কি? একটা পরিমাপক। আমি টেম্পারেচার মাপতে পারি, বাট টেম্পারেচার কোনো শক্তি না। শক্তি হচ্ছে তাপ। শক্তি কি বলো? তাপ। তাহলে সেই জিনিসটাকে আমি একটু ভালোভাবে লিখি। আমি কিভাবে লিখতে পারি এই জিনিসটাকে? এই এর মধ্যে সাদা দিয়ে লিখলে আমার মনে হয় ভালো হবে। দেখো কিভাবে লিখতে পারি। আমি লিখতে পারি হচ্ছে যে তাপমাত্রা কি? পদার্থের ভৌত অবস্থা। কি লিখব? পদার্থের ভৌত অবস্থা। পদার্থের ভৌত অবস্থা প্রকাশ যে করে, পদার্থের ভৌত অবস্থা প্রকাশ যে করে সে হচ্ছে তাপমাত্রা। পদার্থের ভৌত অবস্থা প্রকাশ যে করে সে হচ্ছে তাপমাত্রা। আর তুমি বলবা ভাইয়া আপনি এত কিছু বললেন, হুট করে একটা গোজামিল শব্দ ব্যবহার করে দিলেন, ভৌত অবস্থা। তাহলে এইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বুঝবো? এই মনে করে দেখো তো, ক্লাস 8-এ যখন প্রথম তোমার হাতে বিজ্ঞান বই আসছে তুমি পড়ছো বিক্রিয়া দুই ধরনের, ভৌত বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় নতুন জিনিস তৈরি হয়, কেমিস্ট্রিতে যা পড়ো সব রাসায়নিক বিক্রিয়া। ভৌত বিক্রিয়ায় নতুন জিনিস তৈরি হয় না। কীরকম হয়? দেখা যায় বরফ, কি বলো? বরফ। বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয়, পানিকে যখন তুমি তাপ দাও পানি তখন বাষ্পে পরিণত হয়। তাইলে এই যে বরফ, পানি এবং বাষ্প এরা হচ্ছে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা। কি অবস্থা বলো? ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা। তাইলে এই কথা তো সত্য যে বরফ, পানি, বাষ্প একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত অবস্থা। এর জন্য দায়ী কে? এই ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার জন্য দায়ী কে? অবশ্যই তাপ। কারণ দেখো তাপ কম থাকলে বরফ, একটু তাপ দিছো পানি, তাপ এবার অনেক বেশি দিছো সেটা হচ্ছে বাষ্প। এখন কোন জায়গায় কত বেশি তাপ সেটা কিভাবে বুঝবা? তাপমাত্রা দিয়ে। কি দিয়ে? তাপমাত্রা দিয়ে। তুমি দেখো বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে বা 0 ডিগ্রি সেলসিয়াস।
আবার পানির তাপমাত্রা দেখো 0°C উপরে, 100°C নিচে, বাষ্পের তাপমাত্রা 100°C বা 100°C উপরে। তাহলে তুমি কি বুঝলা বলো তো? তোমার মূল বিষয়টা হচ্ছে যে এই ভৌত অবস্থার জন্য দায়ী হচ্ছে ভিন্ন ভিন্ন তাপ, আর সেই তাপ আমরা বুঝি কিসের পরিমাণ দিয়ে? তাপের পরিমাণ বা তাপমাত্রা দিয়ে। তাহলে ভৌত অবস্থা প্রকাশ করছে কে? তাপমাত্রা। তাহলে আমার কথা সত্য। আমি এই জিনিসটা একদিন মুখস্থ করতাম শুধুমাত্র যে হ্যাঁ পদার্থের ভৌত অবস্থা তাপ, পদার্থের ভৌত অবস্থা প্রকাশ করে তাপ। এখন বুঝলাম কেন বলছে ভৌত অবস্থা। এটা আমার একটা সাকসেস না? ওকে, এরপর কি আসছে? তাহলে আমি যেহেতু তাপমাত্রা নিয়ে কথা বলছি, আমার তখন প্রশ্ন আসে যে আচ্ছা তাহলে আপনি তাপ নিয়েও একটু কথা বলেন। আপনার মতে তাপ জিনিসটা আসলে কি? কি প্রশ্ন করলাম? আপনার মতে তাপ জিনিসটা আসলে কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ কি বলো? এক প্রকার, আচ্ছা একটু বাড়াইনি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? এই তাপকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে হিট। তাপকে ইংরেজিতে আমরা কি বলি? হিট। যারা ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছো তোমরা জানো শক্তির 8টা ফর্ম মুখস্থ করার একটা নিয়ম আছে। এসএসএমসি, মেন, লিভ, শেয়ার। একটা এস দিয়ে সাউন্ড, একটা এস দিয়ে সোলার, হ্যাঁ এরকম পড়ছো না? তার মধ্যে ওই লিভ শেয়ারের এইচ দিয়ে কিন্তু হিট বোঝায়, যেটা দিয়ে আমার তাপ শক্তিকে বোঝায়। কোন শক্তিকে বোঝায় বলো? তাপ শক্তিকে বোঝায়। তাহলে একই সাথে তাপ যেহেতু আমি লিখলাম, আমার তখন দাবি আসে যে তাহলে তাপমাত্রা জিনিসটা কি? আমার তখন দাবি আসে কি বলো? তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা হচ্ছে এক কথায় বইতে যে ভাষায় আছে সেই ভাষাটাই বলছি। বইতে আছে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। কি এটা বলো? বস্তুর তাপীয় অবস্থা। তাইলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে? আরেকটা বলা যায় তাপমাত্রা হচ্ছে উত্তাপের পরিমাণ। কি বলা যায় বলো? তাপমাত্রা হচ্ছে উত্তাপের পরিমাণ। অর্থাৎ যখনই পরিমাপযোগ্য হিসাব আসবে তখন সেটাকেই আমি তাপমাত্রাকে বোঝাবো। আচ্ছা, অনেক আমার ভাষার খেলা হয়েছে, আমার জিনিসটাকে এবার বাস্তবিকভাবে একটু রিয়েলাইজ করতে হবে। চলো আমি একটুখানি বাস্তবিকভাবে রিয়েলাইজ করার চেষ্টা করি। কিভাবে রিয়েলাইজ করব? ধরো আমি তোমাকে বললাম যে এই হচ্ছে একটা বস্তু, যেই বস্তুর তাপমাত্রা হচ্ছে 100°C। কত বললাম বলো? 100°C। আর এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 50°C। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে আমি বললাম 100°, এই যে বললাম 50°, এটা তাপ নাকি তাপমাত্রা? এই যে বললাম 100°, এই যে বললাম 50°, এটা তাপ নাকি তাপমাত্রা? তুমি বলবা ভাইয়া এটা তো তাপ না, এটা তো ওর পরিমাপ। 150 এটাতে তো পরিমাপ বুঝাচ্ছে, তাহলে এটা তাপমাত্রা। সো এগুলো কিন্তু হচ্ছে তাপমাত্রা। এগুলো কি বলো? তাপমাত্রা। এটাও যেমন তাপমাত্রা, এটাও আমার তাপমাত্রা। আচ্ছা এইবার তুমি আমাকে একটা জিনিস বলো, আমি যদি এই বস্তু এবং এই বস্তুকে পাশাপাশি আনি এবং একসাথে চেপে ধরি, তাইলে আদান প্রদান হবে শক্তির নিঃসন্দেহে, কারণ এর তাপমাত্রা এবং এর তাপমাত্রা এক না। তাহলে তুমি বলো তো এই বস্তু থেকে এই বস্তুতে তাপ যাবে নাকি তাপমাত্রা যাবে? কারণ দেখো তুমি যখনই এই বস্তুটা চেপে ধরবা তুমি দেখবা এই বস্তুর যে টেম্পারেচার ছিল, আমি একটু দেখি তো লাল রং দিয়ে কেমন দেখাই, এই বস্তুর যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, এই বস্তুর যে টেম্পারেচার সেটা কমতে থাকবে। দেখা যাবে যে এর টেম্পারেচার 100 থেকে কমছে 99, 98, এর টেম্পারেচার বাড়ছে 51, 52। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে এখানে টেম্পারেচারের আদান প্রদান হচ্ছে বা তাপমাত্রার আদান প্রদান হচ্ছে? আমি কি এই কথা বলতে পারি? আমি কি এই কথা বলতে পারি যে তাপমাত্রার আদান প্রদান হচ্ছে? আমি কিন্তু এই কথা বলতে পারি না। আমি যদিও দেখতে পাচ্ছি এখানে কমছে 100 থেকে 99, 98, 97, 96 হচ্ছে, এখানে 51, 52, 53, 54, 55 হচ্ছে, বাট আমি বলবো না যে তাপমাত্রার আদান প্রদান হচ্ছে। কারণ আমি জানি ট্রান্সফার একমাত্র হইতে পারে এনার্জি, আর এখানে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে তাপ। কোনটা বলো? তাপ। সো এখানে যেহেতু তাপ ট্রান্সফার হচ্ছে, আমি কি বলবো বলো? তাপের আদান প্রদানে এর তাপমাত্রা বাড়ছে, এর তাপমাত্রা কমছে। সো আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই উদাহরণের একটাই উদ্দেশ্য যে দুটি বস্তুর মধ্যে শক্তির আদান প্রদান হলে সেটা তাপ শক্তি যদি বলি আমরা বলবো তাপের আদান প্রদান হচ্ছে, তাপমাত্রার কখনো আদান প্রদান হয় না। তাপমাত্রার কখনো কি হয় না বলো? আদান প্রদান হয় না। এর মধ্যে যে এনার্জি ছিল তাপ শক্তি আকারে, এর মধ্যে যে এনার্জি ছিল আমি দেখতে পাচ্ছি এখানে এনার্জি বেশি। সো এই বেশি এনার্জি থেকে কম এনার্জিতে আমার তাপ শক্তি যেটা হিটের ট্রান্সফার হবে। ওকে, তাহলে এই জিনিস বোঝা গেছে, ঠিক আছে? তাহলে এইবার সহজভাবে যে প্রশ্নটা আসে এরপরেই, আচ্ছা এত তাপমাত্রা এসব কথা বলতেছো, তো তাপ না হয় পরিমাপ করা যায় না। আমি যদি বলি আচ্ছা তাপের একক কি বলো তো, দেখি এইটা কে বলতে পারে। আমি এই জিনিস তো জানি যে তাপমাত্রা, এই যে টেম্পারেচার দিয়ে তাপমাত্রা বোঝাচ্ছে, তাই না?
আমি তো বলবো যে হ্যাঁ তাপমাত্রার পরিমাপক আছে, তাপমাত্রার কি আছে বলো, অনেক পরিমাপক আছে, অর্থাৎ তাপমাত্রা নির্ণয় করার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। কি ব্যবহার করি বলো, থার্মোমিটার ব্যবহার করি। এর অনেক একক আছে, ডিগ্রি একক আছে, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, তারপর হচ্ছে আমার কেলভিন একক আছে, রোমার একক আছে, সব এককে আমরা দেখব। এর পরিমাপক তো কি বলো, থার্মোমিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে এর তো অনেক একক, সব একক আমরা দেখব, কিন্তু তাপ যে শক্তি, শক্তির একক কি, এই তাপ শক্তির একক কি তুমি আমাকে বলো, তাপ শক্তির একক কি? আচ্ছা তাপমাত্রার একটা এসআই একক বলি আমি, তাপমাত্রা তো অনেক একক আছে, তাপমাত্রার এসআই একক কিন্তু হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক কোনটা, কেলভিন। তাপমাত্রা এসআই একক কোনটা, কেলভিন। কে একজন আমাকে বলো এই জিনিসটা, কেউ একজন আমাকে বলো হিটের বা তাপের, এই তো দেখছো সব ব্রিলিয়ান্ট পোলাপান, ওরা জানে ভাই তাপ একটা শক্তি, আর পৃথিবীতে যে কোনো শক্তির একক হচ্ছে জুল। যে কোনো শক্তির একক কি বলো, জুল। যে কোনো শক্তির একক হচ্ছে জুল, ঠিক আছে, ঠিক আছে, আমরা নিউটন সেকেন্ডও বলতে পারি, বাট জুলই হচ্ছে সব থেকে ভালো শব্দ। ক্লিয়ার? ওকে, তাইলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম, এসআই একক পর্যন্ত আমার হয়ে গেল। আচ্ছা আচ্ছা একটু অ্যাডিশনাল তথ্য বলি। আচ্ছা কেউ আমাকে একজন বলো তো যে আমাদের দেহের, এখানে এরকম দাগ কিসের, আচ্ছা কেউ একজন আমাকে বলো আমাদের দেহের নর্মাল বডি টেম্পারেচার কত? কেউ একজন আমাকে বলো আমাদের দেহের নর্মাল বডি টেম্পারেচার কত? আমাদের দেহের নর্মাল বডি টেম্পারেচার কত? আমাদের দেহের নর্মাল বডি টেম্পারেচার কত? আচ্ছা তানভীর আহমেদ বলতেছো ভাইয়া ইজি বিষয় বাদ দেন। দেখো তুমি যেমন এই অধ্যায় পড়ে ফেলছো না অলরেডি, আমার এখানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা এই অধ্যায় ধরতে পারে নাই, কারণ ওদের সেকেন্ড পেপার পড়াই নাই। আমার তো পড়াইলে সবাইকে পড়াইতে হবে, তাই না? সো ইজি জিনিস যেগুলো সেগুলো জাস্ট একবার রিক্যাপিচুলেট করতে থাকো, তারপর শেষের অংশগুলো দেখো। ওকে, তাইলে তোমরা কিন্তু সেলসিয়াসেও বলছো, আবার ফারেনহাইটেও একজন বলছো, তাই না? তো আমি এক্স্যাক্টটা লিখি। আমাদের দেহে নর্মালি আমাদের কিন্তু দুই ধরনের টেম্পারেচার আছে। একটা টেম্পারেচারকে আমরা বলি হচ্ছে কোর টেম্পারেচার, যেটা আমাদের দেহের ভেতরের তাপমাত্রা। আরেকটা হচ্ছে আমাদের শেল টেম্পারেচার, যেটা আমাদের দেহের বাইরের তাপমাত্রা। যখন তুমি এরকম এই যে আন্ডার আর্মসে এরকম রাখো, আন্ডার আর্মসের মধ্যে রাখো, তখন হচ্ছে যেই টেম্পারেচারটা পাও এটা হচ্ছে শেল টেম্পারেচার। বাট মুখের মধ্যে, ছোট বাচ্চাদের রেকটামে, হ্যাঁ সেখানেও মাঝে মাঝে থার্মোমিটার দিয়ে আমরা যে টেম্পারেচার মাপি সেটা হচ্ছে কোর টেম্পারেচার। কোর টেম্পারেচার বাইরের শেল টেম্পারেচারের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। তারপরও আমাদের দেহের নর্মাল টেম্পারেচার হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 36.9 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা কিন্তু আমাদের জ্বর হইলেই বলি 100 ডিগ্রি, ওটা কি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াস হইলে তুমি বাঁচো, ওটা ফারেনহাইটে। সো আমাদের দেহের নর্মাল টেম্পারেচার যদি ফারেনহাইট এককে বলা হয়, সেটা কত ফারেনহাইট বলো তো? 98.4 ডিগ্রি ফারেনহাইট। কত বলো? 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে আমার মুখস্থ করা লাগবে, আমার ফারেনহাইটও মুখস্থ করা লাগবে, এখানে নো মার্সি। তাহলে সেলসিয়াসে কত? 36.9 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বডি টেম্পারেচারের কথা যেহেতু আসলো, তাহলে তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আমরা যে থার্মোমিটার, একটু আগেই বলে ফেলছি, আমরা যে থার্মোমিটার ইউজ করি সেখানে কোন স্কেল ব্যবহার করা হয়? থার্মোমিটারে যেই থার্মোমিটার আমরা ইউজ করি সেটা কোন স্কেল ব্যবহার করা হয়? ফারেনহাইট স্কেল, তাই না? ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। ওকে, খুব ভালো কথা। তার সাথে আমার এই তথ্যটা বলো যে আচ্ছা যে থার্মোমিটারটা আমরা ব্যবহার করি এটার কি কোনো নাম আছে? এই থার্মোমিটার কিন্তু ডাক্তাররা ইউজ করে, তাই না? এবং এটা ক্লিনিক্যাল কাজে ইউজ করা হয়, সেই কারণে এই থার্মোমিটারকে বলা হয় হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। কি বলা হয় বলো? ক্লিনিক্যাল থার্মোমিটার। কি বলা হয় এটাকে? ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়, ঠিক আছে? এটার বাংলা নাম আছে আরও, চরম থার্মোমিটার বা পরম থার্মোমিটার, হ্যাঁ অনেক নাম আছে, চরম থার্মোমিটার, পরম থার্মোমিটার, অনেকে ডাক্তারি থার্মোমিটারও বলে। তো আরেকটা তথ্য আমাকে বলো, যেহেতু এটা আমার ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত, এই জায়গাতে কত ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি ফারেনহাইটে আমার হচ্ছে স্কেল দাগাঙ্কিত থাকে? কত ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি ফারেনহাইটে স্কেলটা দাগাঙ্কিত থাকে? কেউ একজন আমাকে বলো।
বলো কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ফারেনহাইট দাগানো থাকে? কেউ একজন আমাকে বলো, দ্রুত দ্রুত। কত ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি ফারেনহাইট দাগানো থাকে? কত ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি ফারেনহাইট দাগানো থাকে? গুড। এই তো, এটা সবাই অ্যাকচুয়ালি পড়ছে, অনেকেই পড়ছে, যাদের কলেজে পড়ায় নাই তারাও পড়ছে যে 95 to 110 ফারেনহাইট, 95 থেকে 110 ফারেনহাইট। কারণ কেউ বলতে পারো যে ভাইয়া সর্বোচ্চ জ্বর তো আমি দেখছি 103, 104, অনেকের 105 পর্যন্ত আসে দেখছি, 110 তাইলে কেন গাইছে? আমি সর্বোচ্চ জ্বর দেখছি 107-8-এর মাঝখানে, যখন টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। দেখো কিছু কিছু রোগ আছে, যেমন হচ্ছে ধরো ম্যালেরিয়া হইলে, হ্যাঁ, জ্বরের প্যাটার্ন দেখে আমরা চিহ্নিত করতে পারি যে আসলে এটা কোন ধরনের জ্বর বা এখানে ম্যালেরিয়া জ্বর হচ্ছে কিনা। ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ব্যাপার, একটা নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, জ্বর চলে যায়, আবার নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে। এটা হচ্ছে ডেঙ্গুর জ্বরের ক্ষেত্রে। ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে জ্বর একসময় বাড়তেই থাকে। তো জ্বর যখন বাড়ে, প্যাথোজেন তোমার দেহের মধ্যে ঢুকছে, জ্বর একসময় বাড়ছে, বাড়তে বাড়তে ধরো কোনোভাবেই তোমার দেহের যে ডিফেন্স মেকানিজম তোমার জ্বরকে বা তোমার দেহের প্যাথোজেনকে মারতে পারতেছে না, তোমার দেহ কি করবে বলো তো? তোমার দেহ চাইবে, জ্বর কিন্তু একটা ডিফেন্স মেকানিজম, জ্বর থাকা মানে হচ্ছে তোমার দেহ লড়াই করতেছে তোমাকে বাঁচানোর জন্য। কিভাবে? তোমার দেহ বলতেছে প্যাথোজেন আসছে, প্যাথোজেনকে মারতে হবে। কি করে মারা যায়? এই দেহের টেম্পারেচার বাড়াই দাও। সেই তোমার দেহের টেম্পারেচার বাড়তেছে কারণ তোমার দেহ চাচ্ছে প্যাথোজেনকে সিদ্ধ করে ফেলতে, বুঝছো? আর সেই মুহূর্তে তোমার দেহের মধ্যে যত ডিফেন্স মেকানিজম আছে, যত হোয়াইট সেল আছে, হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল, WBC যত আছে, সবাই মিলে প্যাথোজেন খুঁজতেছে আর যেখানেই পাচ্ছে সেখানে খাচ্ছে। আমি যখন দেখি টেম্পারেচার অনেক বেড়ে গেছে 106-107, তখন কিন্তু উপায় হচ্ছে একটাই, আমরা কোনো একটা বাথটাবের মধ্যে ঢুকাই দিয়ে বরফ চাপা দিয়ে থাকি। কারণ 106-107-এর দিকে গেলে তখন ওই মানুষকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে টেম্পারেচার যত দ্রুত কমিয়ে আনা যায় তত দ্রুত কমিয়ে আনা, না হলে ওই মানুষ বাঁচবে না। তো সেই কারণেই বুঝছো 110 ডিগ্রি ফারেনহাইট এখানে আছে, বাট আমি 107-8-এর মাঝখানে দেখছি, হয়তো অনেকে আরও বেশি দেখছে, বাট ওই পর্যন্ত মানুষের বেঁচে থাকার কথা না। দেখো আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার চলো আমরা একটুখানি বইতে দেখি, বইতে কি কি আছে আমরা সেই জিনিসগুলো দেখি। অলরেডি অনেক কিছু পড়া হয়ে গেছে, যেমন এখানে বলতেছে তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম। কি জিনিস? শব্দের খেলা। তাপমাত্রা বা উষ্ণতা, কি বললাম? তাপমাত্রা বা উষ্ণতা। তুমি এখন বলবা ভাইয়া এটা কিভাবে শব্দের খেলা হয়? এ তো ইজি জিনিস। দেখো কেউ যদি বলে তাপ আর তাপমাত্রা, তাপ আর তাপমাত্রা, এর সাথে তুমি কোন শব্দটাকে মিলাবা? দেখো যখনই বলবে উষ্ণতা, উষ্ণতা দিয়ে কিন্তু পরিমাপ বোঝায় যে কতটুকু উষ্ণ। উষ্ণতা দিয়ে কি বোঝায় বলো? কতটুকু উষ্ণ। তাইলে যখনই বলবে উষ্ণতা, সেটা কিন্তু তাপমাত্রা সিমিলার শব্দ। সেটা কিসের সিমিলার শব্দ? তাপমাত্রা সিমিলার শব্দ। তখন তুমি বলবো ভাইয়া তাহলে তাপের একটা সিমিলার শব্দ বলেন। তাপের একটা সিমিলার শব্দ হচ্ছে উত্তাপ। তাপের সিমিলার শব্দ কি? উত্তাপ। তাহলে কেউ যদি তোমাকে বলে উত্তাপ, তুমি বুঝবা এনার্জি বা তাপকে বোঝাচ্ছে। কেউ যদি তোমাকে বলে, দেখো কাছাকাছি শব্দ, কেউ যদি তোমাকে বলে উষ্ণতা, তখন তুমি বুঝবা এনার্জি না, এনার্জির পরিমাণ বা তাপমাত্রাকে বোঝাচ্ছে। খুবই কাছাকাছি শব্দ, কিন্তু মানুষ ভুল করে এই কারণে। তোমার এই ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, ব্যাস। তাহলে বলতেছে তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর একটা তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে এবং বস্তুটি অন্য বস্তুর তাপের সংস্পর্শে রাখলে তাপ দেবে নাকি তাপ নেবে সেটাও নির্ধারণ করে। এখন তুমি বলবো ভাইয়া এর মানেটা কি? এর মানে হচ্ছে ধরো এই যে আমি 3টা বস্তু ধরছিলাম না, আমি এই একটা বস্তু, এই একটা বস্তু, একটা বস্তু ধরলাম। এর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি চিন্তা করে দেখো, এই বস্তুর সাথে এই বস্তু যদি সংস্পর্শে নিয়ে আসো, তখন কিন্তু এর তাপ দেবে, ওর কিন্তু তাপ নেওয়ার সুযোগ নাই। এই বস্তুকে যখন তুমি আবার এর সংস্পর্শে নিয়ে আসবা, তখন কিন্তু আর তাপ দেবে না, ও কিন্তু তাপ নেবে। সো ওই 50 ডিগ্রি সেলসিয়াস দেখে আমি নির্ধারণ করতে পারলাম ও তাপ দেবে নাকি তাপ নেবে। তাহলে তাপমাত্রায় কি এইটা নির্ধারণ করলো না যে তাপ দেবে নাকি তাপ নেবে? ব্যাস, তাহলে এই কথা আমি ক্লিয়ার হয়ে গেলাম। তো এরপর অনেক কথাই দেখো বলছে, আমরা পরের পৃষ্ঠায় যাই। এই অংশের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। পরের পৃষ্ঠা দেখো বলতেছে হচ্ছে যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেটাকে আমরা তাপমান যন্ত্র বা থার্মোমিটারের বাংলা হচ্ছে তাপমান যন্ত্র। সো এই বস্তুকে আমরা বলি হচ্ছে তাপমান যন্ত্র বা থার্মোমিটার। এবং তারপর বলছে দেখো অনেক ধরনের থার্মোমিটারের নাম এই জায়গাতে বলছে, এবং থার্মোমিটারের
মধ্যে আমরা যে জিনিসটা ব্যবহার করি, যেমন আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি, এখানে পারদটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। কি পদার্থ বলো? উষ্ণতামিতিক পদার্থ। এখন তো বলবো ভাইয়া উষ্ণতামিতিক পদার্থ জিনিসটা কি, এই জিনিসটা আমাকে একটু বোঝাই দেন। দেখো তাইলে প্রশ্ন হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ কি, তার আগে জানার জন্য যে পদার্থের উষ্ণতামিতিক ধর্ম থাকে বা থার্মোডাইনামিক প্রপার্টি থাকে তাকে উষ্ণতামিতিক পদার্থ বলে। তাহলে আমরা উষ্ণতামিতিক ধর্মটা জেনে আসি। দেখো খুব ভালো করে দেখো, কিছু কিছু বস্তু আছে যে তাপের বা তাপমাত্রা সামান্য পরিবর্তনে সে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলে। কিছু কিছু পদার্থ আছে যার তাপমাত্রার সামান্য পরিবর্তনে সে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, যেমন ধরো নির্দেশক, এই নির্দেশক দিয়ে আমরা অ্যাসিড নাকি ক্ষার এটা নির্দেশ করতে পারি না। যেমন লিটমাস পেপার, অ্যাসিডে লাল হয়ে যায়, তাই না? তাহলে আমরা লাল হয়ে যাওয়া দেখে বুঝতে পারলাম অ্যাসিড। একই রকমভাবে যেসব পদার্থে তাপমাত্রা বাড়লে সে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলে, কতটুকু বৈশিষ্ট্য চেঞ্জ করলো সেটা দিয়ে তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা নির্ণয় করা যায়। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, আমরা তো পারদ থার্মোমিটারে অভ্যস্ত, আরেক ধরনের থার্মোমিটার আছে যেটাকে বলে রোধ থার্মোমিটার। এমন একটা বস্তু ব্যবহার করা হয়, টেম্পারেচার সামান্য চেঞ্জ করবা, ওই বস্তুর রোধ চেঞ্জ হয়ে যাবে। তাহলে কতটুকু রোধ চেঞ্জ হইলো সেইটা পরিমাপ করতে পারলে আমার অলরেডি যন্ত্র তো আছেই, আমি সেটাতে পরিমাপ করতে পারবো যে কতটুকু টেম্পারেচারে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে তাপের পরিবর্তনে অন্য একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাওয়া, এটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এটাকে কি বলা হয়? উষ্ণতামিতিক ধর্ম। দেখো বইতে কিভাবে বলছে, একটা জিনিস মনে রাখবা, সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা কখনো মিস দিবা না, কখনো না। এর মধ্যে হিডেন অনেক এমসিকিউ থাকে, আর তোমার তো এইচএসসিতে এই সংজ্ঞা লিখতেই হবে। বলছে তাপমাত্রার পরিবর্তনে, কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয়। নিয়মিত মানে কি? তুমি তাপমাত্রা পরিবর্তন করবা, ওর পরিবর্তন হবে। এমন কখনো হবে না একবার পরিবর্তন করছো পরিবর্তন হয়েছে, আরেকবার পরিবর্তন করছো পরিবর্তন হচ্ছে না, এরকম কখনো না। তাপমাত্রা পরিবর্তন যতবার করবা ততবার ওই ধর্ম পরিবর্তন হবে। সেখানে বলছে নিয়মিত পরিবর্তন। নিয়মিত পরিবর্তন হয়, এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সঠিকভাবে কি নির্ণয় করা যায় বলো? তাপমাত্রা নির্ণয় করা যায়, সেটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম বা থার্মোডাইনামিক প্রপার্টি। বোঝা গেছে? তাহলে যেসব পদার্থের আবার উষ্ণতামিতিক ধর্ম থাকে তারা উষ্ণতামিতিক পদার্থ। ব্যাস, তারপর অনেকগুলো থার্মোমিটারের নাম বলছে, যেমন পারদ থার্মোমিটার, আমি যে উদাহরণটা দিলাম রোদ, সে রোদ থার্মোমিটার, এবং এর মধ্যে পারদ থার্মোমিটারে পারদ, রোদ থার্মোমিটারে যেই বস্তুর রোদ আমি নির্ণয় করব সেই বস্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেহেতু এই কথাটা আমি বলছি, আমি থার্মোমিটার নিয়ে একটুখানি বিস্তারিত বলি, বুঝছো? এটা হবে তোমার এক্সট্রা ইনফরমেশন, যেটা তুমি জেনে গেলা, তোমার অনেক হেল্প হবে এই জিনিসটা। দেখো আমি একটু লিখি, আমি এদিকে লিখবো হচ্ছে থার্মোমিটার। আমি প্রথমে লিখবো থার্মোমিটারের নাম, কোন থার্মোমিটার। আমি প্রথমে লিখবো হচ্ছে থার্মোমিটারের নাম, ঠিক আছে? থার্মোমিটার। দ্বিতীয় আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি, অর্থাৎ উষ্ণতামিতিক কোন পদার্থ ব্যবহার করা হয়েছে। উষ্ণতামিতিক কোন উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করা হয়েছে, বা থার্মোডাইনামিক কোন প্রপার্টি সে মেনে চলে। আর 3 নম্বর হচ্ছে ওই প্রপার্টি, ওই যে ধর্মটা, ওই ধর্মটা যে বস্তু মেনে চলতেছে সেই বস্তুটা কি, অর্থাৎ কোন পদার্থ এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিতীয়টা কি বলো? কোন পদার্থ এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। প্রথমটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের প্রথম নামটাই আমরা কোন থার্মোমিটার বলবো বলো? প্রথমে বলা যাক হচ্ছে থার্মোকাপল থার্মোমিটার। কাপল দিয়ে শুরু করা যাক। থার্মোকাপল থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটারের নাম কি বলো? থার্মোকাপল থার্মোমিটার। আচ্ছা, তাহলে এই জায়গাতে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় মনে রাখবা। যেহেতু বলছে কাপল, তার মানে এখানে দুইটা বস্তু থাকে। যেহেতু বলছে কাপল, এখানে কয়টা বস্তু থাকে? দুইটা বস্তু থাকে। এই দুইটা বস্তুর মধ্যে যে তড়িৎচালক শক্তি, এই দুইটা বস্তুর মধ্যে কি বলো? যে তড়িৎচালক শক্তি, সেই তড়িৎচালক শক্তিকেই আমরা মেজার করি। টেম্পারেচার যখনই দেওয়া হয় দুইটা তড়িৎচালক শক্তি চেঞ্জ হয়ে যায়। কতটুকু তড়িৎচালক শক্তি চেঞ্জ হয়েছে সেটা পরিমাপ করে টেম্পারেচারের কতটুকু বৃদ্ধি বা কম হয়েছে সেটা আমি পরিমাপ করতে পারি। সো থার্মোকাপল যে থার্মোমিটার, এখানে আমি কোনটা ব্যবহার করি বলো? কোন ধর্ম ব্যবহার করি? তাপীয় তড়িৎচালক শক্তি। কেন তাপীয় শব্দটা ব্যবহার করলাম? কারণ এখানে যে তড়িৎচালক শক্তিটা রয়েছে সেটা তাপের পরিবর্তনে পরিবর্তিত হয়। সো তাপীয় তড়িৎচালক শক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে এখানে যেহেতু বলছে কাপল, থার্মোকাপল, তার মানে আমার এখানে যদি ধাতু ব্যবহার করতে হয়, কয়টা ধাতু ব্যবহার করতে হবে? এক জোড়া বা দুইটা? তাই আমি বলবো দুটি ধাতব পদার্থের জোড়া। দুটি ধাতব পদার্থের জোড়া। ঠিক আছে, তাহলে এই যে থার্মোকাপল থার্মোমিটার সম্পর্কে তুমি জেনে ফেললা এক্সট্রা।
এরপর আরেকটা থার্মোমিটার নিয়ে আমরা বলি, যেমন ধরো আমি বলতে পারি প্লাটিনাম রোধ থার্মোমিটার। কি বলবো? প্লাটিনাম, পিটিতে প্লাটিনাম বোঝাই, প্লাটিনাম রোধ থার্মোমিটার। থার্মোমিটারের নাম কি বলো? প্লাটিনাম রোধ থার্মোমিটার। তাহলে এখন তুমি বলো প্লাটিনাম রোধ, নামেই পরিচয়, প্লাটিনাম রোধ অলরেডি দুইটাই বলে দিচ্ছে যে এখানে পদার্থ হিসেবে কি ব্যবহার করতেছে? প্লাটিনাম। কোন ধর্ম ব্যবহার করতেছে? রোধ। তা আমার তো নতুন করে জানার কিছু নাই, আমি থার্মোমিটারের নাম দেখেই বুঝে গেছি যে এখানে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে টেম্পারেচার বাড়াইলে রোধ কতটুকু বাড়লো, টেম্পারেচার কমাইলে রোধ কতটুকু কমলো, সেই রোধকে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। এবং কোন পদার্থ ব্যবহার করা হয়? অবশ্যই প্লাটিনাম, যেহেতু নামই প্লাটিনাম, তার প্লাটিনাম রোধ থার্মোমিটার। ওকে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা থার্মোমিটারে আমার যেই বস্তুর তাপমাত্রা আমি মাপছি তাকে ছুঁয়ে দেখা লাগছে। তুমি আমার জ্বর মাপবা, ওই থার্মোমিটার আমার দেহ ছুঁয়ে দেখা লাগতেছে, মুখের মধ্যে ঢোকা লাগতেছে, আন্ডার আর্মসের মধ্যে ঢোকা লাগতেছে, হ্যাঁ। কিন্তু দূরে যে বস্তুটা আছে, যেমন সূর্য, যেমন চাঁদ, দূরের কোন একটা নক্ষত্র বা তারা, আমি তার তাপমাত্রা মাপতে চাই, সেটা কিভাবে মাপবো? আমি তো গিয়ে সূর্যের কাছে গিয়ে সূর্যের মুখের মধ্যে থার্মোমিটার ঢুকাই দেবো না, সেই সুযোগ তো আমার নাই। সো কিভাবে করা যায়? সো এইটা তখন একজন বিজ্ঞানী সে বললো যে আচ্ছা, এই যে সমস্ত বস্তু নক্ষত্র অর্থাৎ এনার্জি ইমিট করে, এরা কিন্তু শক্তি বিকিরণ করছে। কতটুকু শক্তি বিকিরণ করছে, সেই বিকিরণ বা বিকিরিত শক্তি দিয়ে আমি তার টেম্পারেচার মাপতে পারি। সে একটা বিশেষ থার্মোমিটার আবিষ্কার করলো, যে থার্মোমিটারের নাম সে দিল হচ্ছে পাইরোমিটার। এবং যেহেতু এটা বিকিরণ করা শক্তিকে পরিমাপ করে, তাই এটাকে বলা হয় বিকিরণ পাইরোমিটার। কি বলা হয় এটাকে? বলো বিকিরণ, বিকিরণ পাইরোমিটার। কি বলা হয় এটাকে? বিকিরণ পাইরোমিটার। এটাকে বলা হয় হচ্ছে বিকিরণ পাইরোমিটার, ঠিক আছে? সো বিকিরণ পাইরোমিটার যেটা, এইটা মনে রাখবা যে এইটা দিয়ে কি করা হয় মূলত, যে কোন একটা বস্তু বা নক্ষত্র যে পরিমাণ শক্তি বিকিরণ করছে, সেই বিকিরণকে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ধরে, সেই বিকিরণকে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ধরে আমি ওই একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে পারি। সো তাহলে এখানে আমার পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? একটা যন্ত্র। যে যন্ত্র দিয়ে আমরা বিকিরিত বস্তু শক্তি নির্ণয় করতে পারি সেটার নাম হচ্ছে রেডিওমিটার। কি নাম বলো? রেডিওমিটার। রেডিওমিটার। এই রেডিওমিটার আরেকটা জায়গায় কাজে লাগে, কোথায় জানো? তোমরা কি চেরিনোবিলের নাম শুনছো? রাশিয়ার চেরিনোবিল বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে একটা পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, এবং ওই এলাকাটা, পুরো এলাকাটাই কিন্তু এখনো পর্যন্ত তেজস্ক্রিয় হয়ে আছে। ওই জায়গাতে রেডিও অ্যাক্টিভ রে কি পরিমাণ আছে সেটার জন্য এখনো পর্যন্ত রেডিওমিটার ব্যবহার করা হয়, বিকিরিত রশ্মির মতো। বুঝছো? বোঝা গেছে? ওকে, আচ্ছা এই নাফিজ ইকবাল কি হয়েছে বুঝলাম না। নাফিজ ইকবাল কি বলতেছে অ্যাকচুয়ালি? ওকে, দেখো তাহলে সে হিসেবে বিকিরণ পাইরোমিটারটা দেখলাম আমরা। এবং তারপর যেটা আসছে দেখো, বিকিরণ পাইরোমিটার দিয়ে আমি কি বললাম, এটা দিয়ে কি পরিমাপ করা যায়? এটা দিয়ে হচ্ছে স্পর্শ ব্যতীত তাপমাত্রা পরিমাপ করা যায়। যেমন হচ্ছে আমি বললাম সূর্যের তাপমাত্রা নির্ণয় করা যায় হচ্ছে বিকিরণ পাইরোমিটার দিয়ে। সূর্যের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি কি দিয়ে বলো? বিকিরণ পাইরোমিটার দিয়ে। ওকে, তাহলে অনেকগুলো কথা কিন্তু বলা হয়ে গেছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই বিকিরণ পাইরোমিটারের একটা শর্ত আছে, যে তুমি যে কোনো টেম্পারেচার সাধারণ থার্মোমিটার দিয়ে মাপো, যদি কোনো টেম্পারেচার তুমি দেখো 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তখনই পাইরোমিটার দিয়ে তুমি মাপবা। অর্থাৎ পাইরোমিটারের শর্ত কি? পাইরোমিটারের শর্ত হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার আমার পাইরোমিটার দিয়ে মাপতে হবে। 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার আমরা কি করতে হবে বলো? পাইরোমিটার দিয়ে মাপতে হবে, ঠিক আছে? ওকে, ব্যাস সবশেষে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত, যেটা আমাদের ঘরে ঘরে আছে। 2 দিন পর পর বাবু সোনার যদি জ্বর আসে তখন এইটার হিড়িক পড়ে যায়, সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। কোন থার্মোমিটার বলো? পারদ থার্মোমিটার। সো পারদ থার্মোমিটারে দেখো আমি পদার্থ হিসেবে নিঃসন্দেহে পারদ ব্যবহার করি, কোনো সন্দেহ নাই। পারদ থার্মোমিটারে আমি পদার্থ হিসেবে পারদ ব্যবহার করি। প্রশ্ন হচ্ছে পারদের কোন ধর্মকে ব্যবহার করা হয়? তুমি একটা থার্মোমিটার দেখো, যখনই টেম্পারেচার তুমি দেখো না যে আগে ছিল এখানে, এখন টেম্পারেচার বেড়ে এখানে চলে আসছে, তাইলে তুমি পারদের প্রসারণ দেখো। পারদের কি দেখো? প্রসারণ।
পারদের দৈর্ঘ্য বরাবর প্রসারণ দেখে তুমি নির্ণয় করতে পারো আচ্ছা আমার জ্বর কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমি জানি যে আসলে পারদ যে দেওয়া হয় কৈশিক নলের মধ্য দিয়ে পারদ দৈর্ঘ্য বরাবর বাড়ে, পারদের প্রসারণ ঘটে, পারদের প্রসারণই নির্দেশ করে তোমার জ্বর কতটুকু। তাহলে আমি বলবো পারদের প্রসারণ হচ্ছে সেই ধর্ম। কোনটা ধর্ম বলো? পারদের প্রসারণ হচ্ছে সেই ধর্ম। পারদের যে প্রসারণ সেটা হচ্ছে এই ধর্ম। ওকে, এই বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? কোনো এখানে ভেজাল আছে? এই জিনিস বোঝা গেছে পুরো? ওকে, তাহলে আমরা যে জিনিসটা বইতে পড়ছিলাম সেটা কিন্তু পুরোপুরি এখানে পাওয়া গেল। ওকে, দেখো তাহলে সেই হিসেবে আমার কিন্তু এই থার্মোমিটার সম্পর্কে সব পড়া হয়ে গেছে। এবার আমরা চলে আসবো হচ্ছে তাপীয় সমতায়। কিসে আসবো বলো? তাপীয় সমতায়। সো থার্মাল ইকুইলিব্রিয়াম, তোমরা কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়াম শব্দটা প্রচুর পড়ছো। হ্যাঁ, যেমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি অগ্রগামী বিক্রিয়া এবং পশ্চাৎগামী বিক্রিয়া একটা সময় কিন্তু সাম্য অবস্থায় আসে, সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি, তাই না? এখানেও সেরকম তাপের সমতা মানে হচ্ছে যখন দুইটা ভিন্ন তাপ তুমি একসাথে নিয়ে আসবা, দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে একসাথে নিয়ে আসবা, তাদের মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য শূন্য হয়। একটা 50 একটা 100, তুমি ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তাপের আদান প্রদান দেখবা যতক্ষণ না পর্যন্ত দুইটারই তাপমাত্রা সেম হয়। এটাকে বলা হয় হচ্ছে তাপীয় সমতা, তাই না? তো এই তাপীয় সমতার নিচেই দেখো একটা বস্তু বলছে, এই যে তাপীয় সমতায় বলতেছে কি দেখো, যদি একাধিক বস্তু তাপীয়ভাবে সংযুক্ত থাকে, তাপীয়ভাবে মানে কি? এমনভাবে যে যারা তাপ আদান প্রদান করতে পারে। একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান না হয়, তাপের আদান প্রদান হচ্ছে না মানে কি? কারো তাপের বেশিও নাই কমও নাই, তিনটা বস্তু একসাথে লেগে আছে কিন্তু তাপের আদান প্রদান হচ্ছে না মানে কি? তাদের কারো তাপ বেশিও না কমও না, তাহলে তাপমাত্রা প্রত্যেকের সেম। তাই বলতেছে তাপের আদান প্রদান না ঘটলে বস্তুগুলো তাপীয় সমতায় আছে বলে ধরা হয়। এই সম্পর্কিত যে সূত্রটা, সেই সূত্রকে বলা হয় পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র বা জিরোথ ল। পদার্থবিজ্ঞানের কি সূত্র বলো? শূন্যতম সূত্র বা জিরোথ ল। এখানে মূল ঝামেলাটা বাঁধে। কি ঝামেলা? ভাই তাপগতিবিদ্যার মোট 3টা সূত্র আছে, থার্মোডাইনামিক্সের মোট 3টা সূত্র আছে। কিভাবে নিয়ম হওয়া উচিত ছিল নামকরণ? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। কিন্তু ভাই তৃতীয় সূত্র বলে কিছু নাই। কি জিনিসটা একটু উইয়ার্ড লাগতেছে না? বুঝলাম না কি বলতেছে ভাই, আমি তো বুঝলাম না। চলো আমরা একটু বুঝে আসি। দেখো আমরা যে বললাম থার্মোডাইনামিক্স, আমরা কি বললাম? থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্সের মেইন কিন্তু 3টি ল। কয়টি ল বলো? 3টি ল, মানে 3টা মেইন সূত্র। তাহলে কি নাম হওয়া উচিত ছিল? 1 2 3 না, প্রথম যে সূত্রটা অর্থাৎ 1 নম্বরে হচ্ছে শূন্যতম সূত্র। 1 নম্বরে কি? শূন্যতম সূত্র, ঠিক আছে? এই দেখা যায় 2 নম্বরে হচ্ছে প্রথম সূত্র, আর 3 নম্বরে হচ্ছে দ্বিতীয় সূত্র। সো এইটা নিয়ে প্লিজ গন্ডগোল বাধায়ও না, কেউ ভাইবো না যে তৃতীয় সূত্র এর বলে কিছু আছে। সূত্র 3টা, শূন্যতম সূত্র, প্রথম সূত্র আর তৃতীয় সূত্র। বুঝছো? সূত্র কয়টা? 3টা, শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তার মধ্যে এই যে শূন্যতম সূত্র যেটা, এই শূন্যতম সূত্রকে আমরা বলি হচ্ছে জিরোথ ল। কি বলি? যেহেতু জিরো মানে শূন্য, তাই এটা আমরা বলি জিরোথ ল। বুঝছো? জিরোথ ল। এই সূত্রটা কে দেন? একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে R.H. ফাউলার। তার নাম কি? R.H. ফাউলার। এই সূত্রটা যিনি দেন তার নাম হচ্ছে R.H. ফাউলার। ওকে, ওকে, দাগানো বই আমি দিয়ে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, R.H. ফাউলার। এখন প্রশ্ন হচ্ছে শূন্যতম সূত্রটা কি? আমরা সারা জীবন দেখে আসছি শূন্যতম সূত্র। আরও একটা তথ্য পড়ছি, এই শূন্যতম সূত্রের সব থেকে বড় আবিষ্কার হচ্ছে, প্রশ্ন এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, বোর্ডে 4-5 বার আসছে, যে থার্মোমিটার আবিষ্কার হয়েছে থার্মোমিটার আবিষ্কার হয়েছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিজ্ঞানের কোন সূত্রের উপর ভিত্তি করে? উত্তর হচ্ছে শূন্যতম সূত্র। তাহলে থার্মোমিটার আবিষ্কার হয়েছে কোন সূত্রের উপর ভিত্তি করে বলো? থার্মোমিটার আবিষ্কৃত হয়েছে পদার্থবিজ্ঞানের কোন সূত্রের উপর ভিত্তি করে? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। পদার্থবিজ্ঞানের কোন সূত্রের উপর থার্মোমিটার? শূন্যতম সূত্র। আমার এখন শূন্যতম সূত্র বোঝা লাগবে, তারপর কিভাবে থার্মোমিটার শূন্যতম সূত্র ব্যবহার করে সেটা বোঝা লাগবে। চলো বইতে একটুখানি চলে আসি। বইতে যেটা দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে পারফেক্ট একটা এক্সাম্পল। ওরা বলতেছে যে আমার 3টা বস্তু আছে, একটা বস্তুর নাম হচ্ছে P, একটা বস্তুর নাম হচ্ছে Q, আর একটা বস্তুর নাম হচ্ছে R।
এখন পি এবং কিউ এমনভাবে আমি রাখছি যে তার মাঝখানে আমি ডাব্লু নামে একটা ইনসুলেটর বসাইছি। ইনসুলেটর কি? অন্তরক। এমন অন্তরক যে ও কোনোভাবেই পি এবং কিউ এর মধ্যে কোনো তাপের আদান প্রদান হইতে দেবে না। তার মানে এখানে পি এবং কিউ এর মধ্যে কিন্তু কোনো সংযোগ নাই, তাপীয় সংযোগ অ্যাটলিস্ট নাই। আমি পি এর তাপমাত্রাও জানি না, কিউ এর তাপমাত্রাও জানি না। যেহেতু তাপের সংযোগ নাই, তাহলে তাপের আদান প্রদান তাদের মধ্যে হচ্ছে না। এইবার সর্বশেষ যে বস্তু আর, আমি আরকে এমনভাবে রাখছি যে সে পি এর সাথেও তাপীয় সংযোগে আছে, কিউ এর সাথেও তাপীয় সংযোগে আছে। পি এর সাথেও তাপীয় সংযোগে আছে, কিউ এর সাথেও তাপীয় সংযোগে আছে। এমতো অবস্থায় যদি আমি দেখি পি কিউ আর, পি আর কিউ এর মধ্যে তো হওয়ার সুযোগ নাই, পি এবং আর এর মধ্যে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, পি এই যে কিউ এবং আর এর মধ্যে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তাইলে যদিও পি এবং কিউ এর মধ্যে কোনো তাপীয় সংযোগ নাই, আমি চোখ বন্ধ করে বলবো পি এবং কিউ এর তাপমাত্রা একই। আবার বলি, শোনো ভালো করে, এই জায়গাতে পি এবং কিউ এর মধ্যে কোনো সংযোগ নাই, মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন করা ইনসুলেটর বা অন্তরক দিয়ে, উভয়ের সাথে আমি আর কানেক্ট করছি। যদি এমন হয় যে পি এবং আর এর মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, কিউ এবং আর এর মধ্যেও কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে পি এবং কিউ এর কোনো সংযোগ না থাকা সত্ত্বেও চোখ বুঝে বলা যায় পি এবং কিউ তাপীয় সাম্যাবস্থায় অর্থাৎ একই তাপমাত্রায় আছে। এটাকেই বলা হয় শূন্যতম সূত্র। এটাকে কি বলা হয়? শূন্যতম সূত্র। এইবার তুমি আমায় প্রশ্ন করতে পারো, হ্যাঁ, যে ভাইয়া যে এই সূত্রের উপর ভিত্তি করে যে থার্মোমিটার তৈরি করা হয়েছে এটা কিভাবে? চিন্তা করে দেখো, এই হচ্ছে তুমি, এই হচ্ছে তুমি, মনে করো এই হচ্ছে তুমি, হ্যাঁ, এই তোমার নাক, এই তোমার মুখ, মনে করো। এখন তোমার আসছে হচ্ছে জ্বর, তোমার আসছে কি? জ্বর। তুমি একটা থার্মোমিটার নিলা, তুমি কি নিলা বলো? একটা থার্মোমিটার নিলা। তোমার যে জিহ্বা, সেই জিহ্বার নিচে সেই থার্মোমিটারটা তুমি বসাইলা। এখন পদার্থের শূন্যতম সূত্রে আমি কি দেখছি? যতক্ষণ পর্যন্ত তাপের সাম্যাবস্থায় না আসবে তাপের আদান প্রদান হইতে থাকবে। যখন দুইটা তাপমাত্রা সেম হয়ে যাবে তখন আর তাপের আদান প্রদান হবে না। তাহলে তুমি 2 মিনিট রেখে দিলা, তুমি দেখলা এই থার্মোমিটার আর তোমার দেহের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। এই থার্মোমিটার দেহের মধ্যে তাপের আদান প্রদান না হওয়া মানে কি? এইখানে যে পরিমাণ টেম্পারেচার, তোমার দেহেও সেই পরিমাণ টেম্পারেচার, কারণ এইটাই তো আমরা দেখে আসলাম, তাই না? তোমার দেহের টেম্পারেচার, থার্মোমিটারের টেম্পারেচার বা থার্মোমিটারের মধ্যে যে পারদ, সেই পারদের টেম্পারেচার এখন সেম। সেই কারণেই তো তুমি এখন দেখতেছো যে আর কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। এইবার বের করে দেখো থার্মোমিটারে তোমার জ্বর কত। তাহলে আমার কি পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র ব্যবহার করা হয়ে গেল না? আমার কি পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র ব্যবহার করা হয়ে গেল কি না বলো? হ্যাঁ, ব্যাস। তাহলে এই যে আমার পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র বা থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র ব্যবহার করে আমি থার্মোমিটার আবিষ্কার করে ফেললাম। এবার আসছে হচ্ছে তাপমাত্রার ধারণা। তাপমাত্রার ধারণা সম্পর্কে প্রথমে যেটা বলছে যে তাপমাত্রা জিনিসটা কি, সেটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। অলরেডি আমরা বলছি এটা তাপের প্রবাহ নির্ণয় করে, অর্থাৎ তাপ প্রবাহের অভিমুখ নির্ণয় করে। ওই যে বললাম তাপ প্রবাহের অভিমুখ মানে কি, তাপ কোন দিক থেকে কোন দিক যাবে, 50 থেকে 100 দিকে যাবে নাকি 100 থেকে 50-এর দিকে আসবে। এটা তো আমরা তাপমাত্রা দেখেই বুঝি যে 100 থেকে 50-এর দিকে তাপ আসবে, তাই না? তাহলে তাপ প্রবাহের অভিমুখ কিন্তু তাপমাত্রা নির্ণয় করলো। এরপর নিচের দিকে এটা বলতেছে, দেখো যে এই যে থার্মোকাপল থার্মোমিটারের কথা বলছে, অলরেডি আমরা পড়ছি। বিকিরণ পাইরোমিটারের কথা বলছে, যেটা 500 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রা মাপতে পারে। সূর্যের তাপমাত্রা পাইরোমিটারের সাহায্যে মাপা যায়। সব কিছু কিন্তু আমার পড়া হয়ে গেছে। এইবার আমরা চলে আসবো হচ্ছে তাপমাত্রার যে বিভিন্ন স্কেলগুলো আছে সেই স্কেলে। ভাইয়া কেন পি আর কিউ? এইটা কোনো প্রশ্ন হইল? পি আর কিউ সেম হবে? এই দেখো, এটা কোনো প্রশ্ন হইল রে ভাই? ধরো, হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার পি, ধরো এটা হচ্ছে কিউ। এদের মধ্যে আমি কি করছি? কোনো অন্তরক দিছি যে তাপের আদান প্রদান না হয়। দুইটার সাথে কানেক্ট করছে হচ্ছে আর। ধরো আমি কিছুক্ষণ রেখে দিলাম, ধরো এদের তাপমাত্রা ভিন্ন ভিন্ন ছিল, আমি রেখে দিলাম কিছুক্ষণ। এইবার তুমি দেখতেছো কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তাপের যে আদান প্রদান হওয়ার হয়ে গেছে, আর কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তুমি দেখতেছো পি এবং আর এর মধ্যে তাপের আদান প্রদান নাই, কিউ এবং আর এর মধ্যে তাপের আদান প্রদান নাই। তার মানে কি? এর মধ্যেও যে তাপ আছে, এর মধ্যেও সেই তাপ, এর মধ্যেও সেই তাপ। এই তাপ যদি পি এবং কিউ এবং আর এর সমান থাকে, শক্তি যদি সমান থাকে, তাহলে সেই শক্তির পরিমাণ বা তাপমাত্রা সেম থাকবে না? সেই কারণেই বললাম পি এবং কিউ এর তাপমাত্রা সেম। এটা কোনো প্রশ্ন হইল? বুঝছো এবার? আমি তো আবার বোঝাইলাম, তুমি যেহেতু প্রশ্ন করলে আমি আবার বোঝাইলাম তোমাকে। আচ্ছা দেখো, তাহলে এইবার আসছে হচ্ছে তাপমাত্রা পরিমাপে যে বিভিন্ন স্কেলগুলো আছে। এখানে একটা স্কেলের
যে আমার যে সর্বজন স্বীকৃত যে সমীকরণ, সেই সমীকরণ চলে আসছে। সো আমার এই সমীকরণ শেখার আগে অ্যাকচুয়ালি আমার বইতে যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন আছে, তাছাড়াও আরও কয়েকটা স্কেল আছে, সেই স্কেল আমার জানা উচিত, এটা আমার অধিকার জানা। সো আমি চলো স্কেলগুলো একটুখানি শিখে আসি। তাপমাত্রা পরিমাপের কি কি স্কেল পসিবল, সেই স্কেলগুলো চলো আমরা এবার একটু শিখি। দেখো, তাইলে প্রথমে যে একটা জিনিস মনে রাখবা, যে কোনো তাপমাত্রার বা যে কোনো স্কেলে দুইটা ফিক্সড পয়েন্ট থাকে। দুইটা কি থাকে বলো? ফিক্সড পয়েন্ট থাকে। বা আমি যেটাকে বলি ফিক্সড পয়েন্ট, সেটাকে বাংলায় বলে স্থিরাঙ্ক। ফিক্সড পয়েন্টকে বাংলায় কি বলে বলো? স্থিরাঙ্ক থাকে। তো এই দুইটা স্থিরাঙ্ক কি কি? একটা স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয়, সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। একটাকে কি বলা হয় বলো? একটাকে বলা হয় হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। এটাকে থিটা আইস দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? থিটা আইস। ওকে, আচ্ছা। আরেকটা ফিক্সড পয়েন্ট, সেটা হচ্ছে নিম্ন, যেহেতু বলছো তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো যেহেতু এই তাপমাত্রায় পানি কি হয় বলো? বাষ্পে পরিণত হয়, তাই এইটাকে থিটা স্টিম বলে। কি বলা হয় বলো? থিটা স্টিম বলে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি এককগুলো দেখি। হ্যাঁ, কি কি পরিমাপক বা কি কি স্কেল আছে, কি আছে বলো? স্কেল আছে, আমরা একটুখানি দেখি চলো। প্রথম যে স্কেলটা আমরা দেখব সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। কি স্কেল বলো? প্রথম স্কেল যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আমাদের সব থেকে পরিচিত স্কেল সেলসিয়াস স্কেল। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ পানিতে পরিণত হয় বা পানি বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এটা হচ্ছে আমার নিম্ন স্থিরাঙ্ক। আর কোন তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সব থেকে সহজ তথ্য এটা। এখন তুমি ভালো করেই জানো যে তুমি যদি এখানে ডিফারেন্স দেখো, 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিফারেন্স কত বলো? ডিফারেন্স কিন্তু 100। ডিফারেন্স কত বলো? 100। ডিফারেন্স কেন লিখতেছি তার কারণ আছে, আমি দেখাচ্ছি সামনে। এইবার চলে আসো হচ্ছে ফারেনহাইট স্কেলে। এবার চলে আসো কি স্কেল বলো? ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে, তো ফারেনহাইট স্কেলে কিন্তু নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা ফারেনহাইট স্কেলে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। কত ডিগ্রি ফারেনহাইট বলো? 32 ডিগ্রি ফারেনহাইট। আর যেটা 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে, সেটা কিন্তু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কত বলো? 212 ডিগ্রি ফারেনহাইট। এইবার যদি তুমি ডিফারেন্স দেখো রে ভাই, কাহিনী আছে। এইবার যদি ডিফারেন্স দেখো, এইবার কিন্তু ডিফারেন্স 180। ডিফারেন্স কত? 180। একদম বলবো ভাইয়া কি কাহিনী, আমি না বুঝি নাই। দেখো কাহিনীটা এইটা, একই তাপমাত্রা, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস সেটাই 32 ডিগ্রি ফারেনহাইট, যেটা 100 ডিগ্রি সেলসিয়াস সেটাই 212, কিন্তু এইখানে বাড়ছে 100 ঘর, এইখানে বাড়ছে 180 ঘর। তাতে কি পার্থক্য হইল? পার্থক্য এটা যে ধরো সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো। কিরকম? ধরো 32 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেইটা আমার হয়ে গেল 33 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস বাড়ছে? 1 ডিগ্রি সেলসিয়াস। তো আমি কি এই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া, আর মনে করো হচ্ছে এখানে 50 ডিগ্রি ফারেনহাইট ছিল, সেটা 51 ডিগ্রি ফারেনহাইট হইল। আমি কি এই দুইটাকে সেম বলতে পারবো? কোন অর্থে সেম? এখানে যেমন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, এখানে কি 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ে নাই? তাহলে এই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া আর 1 ডিগ্রি ফারেনহাইট বাড়া কি সেম? এই দুইটা কি সেম? না, এই দুইটা সেম না। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া আর 1 ফারেনহাইট বাড়া সেম না। তাহলে প্রশ্ন হচ্ছে কতটুকু সেম? মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা, একদম ডাহা মনে রাখতে হবে। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে কতটুকু বলো তো? 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। কত বৃদ্ধি বলো? 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। তুমি হয়তো ভাবতেছো ভাইয়া এই 9/5 ডিগ্রি ফারেনহাইট কোত্থেকে পাওয়া গেল? কোথার থেকে না, এই দেখো এই 180/100 করো, এইটাই পাবা। 180/100 করো, দেখো 18/10 পাচ্ছ। দেখো এই যে 180/100 কত পাওয়া যায়? এটা পাওয়া যায় 18, এটা পাওয়া যায় 10। এবার 2 দিয়ে ভাগ করো, এটা পাওয়া যায় 9, এটা পাওয়া যায় 5। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট। এই 9/5 কি 1-এর থেকে বড় না?
তাহলে 1-এর থেকে বেশি ফারেনহাইট বাড়ে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বাড়া মানে। এই একটা জিনিস শেখাই দিলাম, এটা কিন্তু তোমার এমসিকিউতে কাজে আসবে। বললো 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, এটা ফারেনহাইট এককে কত ডিগ্রি বৃদ্ধি, তখন তুমি কি করবা, এই যে 9/5 এর সাথে 5 গুণ দিবা, তাহলে কি হবে, বলবা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 9 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। বুঝছো ম্যাথটা কিভাবে করতে হবে, বুঝছো এমসিকিউ ম্যাথটা কিভাবে করতে হবে, বোঝা গেছে? হ্যাঁ ব্যাস, তাহলে এই জিনিস কিন্তু বুঝে ফেললাম। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি নোট করছো, কারণ এটা এমসিকিউতে আসবার মতো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, এরপরে আমার 3 নাম্বারটা তো সব থেকে জানা, কারণ হচ্ছে এটা আমার এসআই একক। 3 নাম্বারটা এসআই একক, তাই না? 3 নাম্বারটা আমার এসআই একক। এই এসআই এককটা কি, সেটা হচ্ছে আমার কেলভিন। এই কেলভিন এককটা কখন আবিষ্কার হয় জানো? চার্লস যখন তার সূত্র দিছিল, সেই সূত্র থেকে কেলভিন একক ব্যবহার করা হয়। ওই চার্লসের সূত্র দেখে কেলভিন তার একটা স্কেল তৈরি করার একটা আইডিয়া পায়। আচ্ছা, তো কেলভিন এককের ক্ষেত্রে শুরু হয় কত দিয়ে তুমি জানো? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। কত কেলভিন? 273 কেলভিন। এবং এই জায়গাতে অ্যাকচুয়ালি আমার 373 কেলভিন হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক। তার মানে এখানেও কিন্তু আমার ডিফারেন্স 100 সেলসিয়াস স্কেলের মতো, এখানে আমার ডিফারেন্স হচ্ছে 100। তুমি একটা অদ্ভুত জিনিস তাহলে কি শিখলা, যে হ্যাঁ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 1 কেলভিন বৃদ্ধি। 1 ডিগ্রি সেলসিয়াস যেখানে বাড়ছে আমি বলতে পারবো সেখানে 1 কেলভিন বাড়ছে, কিন্তু আমাকে বলতে হবে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 1 কেলভিন বৃদ্ধি মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। এই একটা জিনিস শিখাই দিলাম, মূল মন্ত্র। ঠিক আছে? ওকে, এইবার 4 নাম্বার একটা স্কেল দেখো। 4 নাম্বার যে স্কেলটা দেখবো সেটা নাম হচ্ছে র্যানকিন স্কেল। কি বলা এটাকে? র্যানকিং, RANKIN, র্যানকিন। ঠিক আছে, র্যানকিন স্কেল। দেখো র্যানকিন স্কেল যেটা, এটা অনেকটা ফারেনহাইট স্কেলের মতো। এটা কোন স্কেলের মতো বলো? একটা ফারেনহাইট স্কেল। কেন? কারণ এরও ডিফারেন্স, নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্কের ডিফারেন্স হচ্ছে 180, কিন্তু এর শুরু হয় হচ্ছে 492 র্যানকিন থেকে। কত থেকে শুরু হয় বলো? 492 ডিগ্রি র্যানকিন থেকে শুরু হয়। ঠিক আছে, এবং এটার উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 672 ডিগ্রি র্যানকিন। কত বলো? 672 ডিগ্রি র্যানকিন। তাহলে ডিফারেন্স কত পাওয়া গেল বলো? ডিফারেন্স হিসাব করো, 492 আর 672 কত হয়? 180। ঠিক যেমনটা আমি ফারেনহাইট স্কেলে পাইছিলাম। বুঝছো, এটা হচ্ছে র্যানকিন। আরেকটা একক আছে, সেটা হচ্ছে রোমার একক। কি একক বলো? 5 নাম্বার এককটা হচ্ছে রোমার একক, ROMER, রোমার একক। সো রোমার এককটা অ্যাকচুয়ালি কি দেখো, সেটা হচ্ছে যে অ্যালকোহল অনেক সময় ভালো রাখার জন্য এর সাথে রেড ডাই ইউজ করা হয়, এক ধরনের রঞ্জক আর কি। তুমি দেখবা হুইস্কি যেগুলো সিনেমাতে দেখা যায় একটু লাল লাল টাইপের, লালচে টাইপের, রেড ডাই দেয় ওতে। সো অ্যালকোহলের টেম্পারেচার অ্যাকচুয়ালি কত, বা যখন ব্যারেলে রাখা হয় তখন টেম্পারেচার কততে রাখা হয়েছে, এইটা মাপার জন্য বিজ্ঞানী রোমার নিজের একটা স্কেল তৈরি করছিলেন। এটাকে রোমার স্কেল বলা হয়। রোমার স্কেলে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে পরিমাপ করলে হয় 0 ডিগ্রি রোমার, এবং এটার উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস হয় হচ্ছে 80 ডিগ্রি রোমার। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্স আবার 80। এখানে আবার ডিফারেন্স কত বলো? 80। এখানে উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি রোমার। ওকে, বোঝা গেছে তাইলে? তাহলে তপন স্যারের বইতে যে তথ্যগুলো ছিল, হ্যাঁ, তপন স্যারের বইতে যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। র্যানকিন স্কেল দিয়ে কি পরিমাপ হয়? র্যানকিন স্কেল অ্যাকচুয়ালি টেম্পারেচার পরিমাপেরই একটা স্কেল, বাট ইউরোপের দেশগুলোতে স্পেশালি সুইডেনের দিকে আগে র্যানকিন স্কেল ইউজ করা হইতো, এখন আর ইউজ করা হয় না, বাট ওইটা এক্সিস্ট করে বলে তোমাদেরকে পড়ানো হইল। ওকে, দেখো ব্যাস, তাহলে এই জিনিস আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি। এরপর আসে হচ্ছে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক অলরেডি আমাদের মুখস্থ। সেটা কি? সেটা হচ্ছে C/5 = F-32। দেখি, C/5 = F-32/9, 32/9 = K টা একই রকম, শুধু K - 273/5। সো তুমি এখান থেকে যে সম্পর্ক পাও, এইটা এবং এইটার মধ্যে যদি সম্পর্ক দেখো, তাহলে তুমি বলতে পারবা কেলভিন এককের কোনো পরিমাপ হচ্ছে সেলসিয়াস এককের পরিমাপের সাথে যদি 273 যোগ করা হয়, তাহলে তুমি কেলভিন একক পাও, তাই না? তোমাকে বলা হলো 25 ডিগ্রি সেলসিয়াস, তুমি কি করবা? কেলভিন একক বানানোর জন্য 273 সাথে 25 যোগ করে বলবা হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেলাম 298 কেলভিন, তাই না? তাহলে এই একক দিয়ে আমরা কেলভিন একক বের করতে পারি।
আর সেলসিয়াসের সাথে ফারেনহাইট একক বের করা আরও ইজি। তোমার যেই মানটা বলবে, ধরো তোমাকে বলা হইলো 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, তুমি কি করবা, যেহেতু বলছে 25 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের জায়গায় 25 বসাই দিবা, তাহলে 25/5 সমান হচ্ছে F মাইনাস 32/9, তাহলে 25/5 কত হয়, 5 হয়, 5 নং 45, তাহলে F সমান হয় হচ্ছে আমার 45 প্লাস 32, তাই না? তাহলে কত হইল, 7, তাহলে 77। ব্যাস, তাহলে তুমি এখান থেকে 25 ডিগ্রি সেলসিয়াস সমান 77 ডিগ্রি ফারেনহাইট পেয়ে গেলা। এই টাইপের ছোট ছোট যে ম্যাথমেটিক্সগুলো তোমার কাছে একদম ইজি মনে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এর থেকে কঠিন ম্যাথমেটিক্স আসলে আসে না, বুঝছো? তুমি হয়তো একাডেমিকে এখন অভ্যস্ত, তোমার মনে হচ্ছে আরে ভাই এই সৃজনশীলে যে বড় বড় ম্যাথ করি, ভাই কি করাচ্ছে, আরে ফকিন্নি কিছু পারে না, ভাই এর থেকে কঠিন আসে না, তাহলে আমি কঠিন কেন তোরে পড়াবো? আমি তো তোরে দেখাচ্ছি মেডিকেল অ্যাডমিশনে কোন টাইপের কোয়েশ্চেন আসে, একাডেমিক পড়াইলে তো হইতোই, বুঝছো? আচ্ছা, বলতেছে যে সবগুলোতে, হ্যাঁ দিগন্তদেব একটা ভালো প্রশ্ন করছে, সবগুলোতে ডিগ্রি দেওয়া হয় কিন্তু কেলভিনে ডিগ্রি দেওয়া হয় না কেন? তুমি ভালো করে একটা জিনিস খেয়াল করলে দেখবা, তুমি দেখো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট সবগুলোতে ডিগ্রি ইউজ করতেছি, আমি কেলভিনে কেন ইউজ করতেছি না? কেলভিন এককটাকেই কেলভিন এমনভাবে পরিমাপ করছে, ও পরম শূন্য টেম্পারেচারকে স্টার্টিং করছে, যখন পরম শূন্য টেম্পারেচারকে ওই স্টার্টিং করছে, ওই স্কেলটাকে দেখাইছে হচ্ছে এরকম, এর শুরু আছে শেষ নাই, এর শুরু আছে শেষ নাই। যেমন ধরো আমি বলতে পারি, ভালো করে খেয়াল করে দেখো, যেরকম আমি তোমাকে একটা জিনিস বলি, এই জিনিসটা তুমি এখন হয়তো বোঝো নাই, আমি বোঝাইতে পারি নাই সেই কারণে, তুমি বলতে পারো -5 ডিগ্রি সেলসিয়াস, পারো। তুমি বলতে পারো -25 ডিগ্রি ফারেনহাইট, বলতে পারো, পারো। তুমি বলো তো -2 কেলভিন, পারবা? পারবা না। এইগুলোর জিরো স্কেলে, দেখো জিরো স্কেলে এই দিকে যাওয়ারও ক্ষমতা আছে, অর্থাৎ নেগেটিভ দিকে যাওয়ার ক্ষমতা আছে, আবার এই দিকে বা পজিটিভ দিকে যাওয়ারও ক্ষমতা আছে। কেলভিন এমন একটা স্কেল, যে স্কেলে জিরো থেকে শুরু, অর্থাৎ এক দিকে যাওয়ার ক্ষমতা আছে, 2 ডিগ্রিতে যাওয়ার ক্ষমতা নাই, 2 দিকের ডিগ্রিতে যাওয়ার ক্ষমতা নাই। সে কারণে কেলভিনের ক্ষেত্রে আমরা শুধু কেলভিন ব্যবহার করি, কারণ এর শুরু রশ্মির মতো, শুরু একটা ফিক্সড পয়েন্ট বা হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন টেম্পারেচার যেটা, সেটা দিয়ে পরম শূন্য তাপমাত্রা দিয়ে সেখান থেকে যত দূর যায় তত দূর, বুঝছো? সেই কারণে একটাতে আমরা সেলসিয়াস ব্যবহার করি, বা সরি ডিগ্রি ব্যবহার করি, আর একটাতে আমরা জাস্ট কেলভিনের ক্ষেত্রে কোনো ডিগ্রি ব্যবহার করি না। বোঝা গেছে? ওকে, ব্যাস, তাহলে এই জিনিস আমার কিন্তু বোঝা হয়ে গেল। এরপর চলো বইতে আর কি কি আছে দেখি। এখানে একটা জিনিস অ্যাকচুয়ালি বুঝতে পারলে ভালো হইতো, যেমন হচ্ছে যে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন থেকে আমি কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি। আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা, তাই না? এই প্রশ্নটা আমি তাইলে তোমাদের জিজ্ঞাসা করছি যে উষ্ণতামিতিক ধর্ম থেকে কিভাবে তাপমাত্রা পরিমাপে নির্ণয় করি। ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, ঠিক আছে? থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। সূত্রটা তোমার কাছে দেখে মনে হতে পারে হ্যাঁ কি লিখতেছে ভাই, পরে ভালো করে খেয়াল করে দেখো, উভয়ের ক্ষেত্রে একই। থিটা যদি বলো, থিটা অর্থাৎ এমন একটা টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকে তার নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ থিটা আইস বিয়োগ দেবো, বাই উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক থিটা স্টিম থিটা আইস। এক্স দিয়ে কি বোঝাচ্ছে? উষ্ণতামিতিক ধর্ম। তাইলে আমি যেই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম পাইছি সেইটা এখানে বসাবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম কত বসাবো, 100 ডিগ্রি সেলসিয়াস বা স্টিম টেম্পারেচারে কত, 0 ডিগ্রিতে কত, ইজিলি বের করা যায়। কারণ হচ্ছে এই সূত্রের কাজটা কি, এই সূত্রের কাজটা কি দেখো, ভালো করে খেয়াল করে দেখো। তোমাকে কেউ একজন বলল যে আমি খেয়াল করেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর রোধ হচ্ছে 2 ওহম, আমি আরও খেয়াল করেছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুর রোধ হচ্ছে 15 ওহম। ওহে বালকগণ বালিকাগণ, তুমি আমাকে বলে দাও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুর, বা উল্টো করে যদি বলি যে আমার 7 ওহম তাপ আমি যে এখন পাইছি, দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ওহম রোধ থাকে,
100°C তাপমাত্রায় 15 ওহম রোধ থাকে, আমি সেদিন মেপে দেখি 7 ওহম, তাহলে তখন তাপমাত্রা কত ছিল এটা আমাকে বলে দাও হে বিধাতা। বুঝছো? তাহলে আমি কি চাচ্ছি, আমি রোদ দেখিয়ে বলতেছি ওই রোদের টেম্পারেচার কত ছিল। তা আমি এই সূত্র কীভাবে ব্যবহার করব? আমি তো এর কিচ্ছু জানি না। আমি কি করব, আচ্ছা থিটা আমার বের করতে হবে, কারণ এই টেম্পারেচারটাই চাইছে। থিটা আইস তো 0°, আর থিটা স্টিম তো 100°C, আর এটাও তো 0°, কারণ এই থিটা আইসে দুইবার ব্যবহার করা হয়েছে। খুব ভালো কথা, সামনে যাও। এক্স থিটা কত ডিগ্রি, কত ওহম পাইছে ও? 7 ওহম। 7 ওহম মাইনাস, দেখো এক্স সাইজ কত, অর্থাৎ 0°C কত ওহম? 2 ওহম। খুব ভালো। এই এক্স স্টিম এবার 100°C কত ওহম? 15 ওহম। আবার বলো, এই হচ্ছে এক্স সাইজ কত, 0°C কত ওহম? 2 ওহম। ব্যাস, তাহলে এবার তুমি বের করে ফেলো। তাহলে আমার কত হইলো? আমি পাইলাম থিটা বাই 100 সমান হচ্ছে উপরে হইল 5, নিচে হইল 13। তাহলে আমি পাইলাম হচ্ছে 13 থিটা সমান হচ্ছে 500, অর্থাৎ আমি থিটা সমান পাইলাম হচ্ছে 500/13। ব্যাস, এইখানে আমি উত্তর যত পাবো আমার তত ডিগ্রি সেলসিয়াস। কত বলো? তত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার উত্তর, যে 7 ওহমে আমার টেম্পারেচার হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। 7 ওহমে টেম্পারেচার কত বলো? এত ডিগ্রি সেলসিয়াস। এই বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমার নাম জিজ্ঞাসা করতেছে। আমার নাম হচ্ছে আসিফ মাহমুদ জীবন। আমি ঢাকা মেডিকেল কলেজে 4th বর্ষে পড়ছি। আমি হচ্ছে K79 ব্যাচ, বুঝছো? ঢাকা মেডিকেল কলেজের K79 ব্যাচ, 4th ইয়ার। তাহলে বুঝছো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথমেটিক্সে আমরা ইউজ করি। আপাত দৃষ্টিতে একটা নিরীহ সূত্র, সেই সূত্রে আমরা শুধুমাত্র বৈশিষ্ট্য দিয়ে টেম্পারেচার নির্ণয় করতে পারি, রোদ কত সেটা দিয়ে টেম্পারেচার নির্ণয় করতে পারি। মজার একটা সূত্র না? মজার সূত্র কিন্তু, বোঝা গেছে? এটা কিন্তু বেশ মজার সূত্র। ওকে, ব্যাস, তাহলে আমার এই জিনিসটা বোঝা হয়ে গেল। আশা করি এই টাইপের যদি কোনো ম্যাথ আসে, দেখো এই যে এই সূত্রটাই আমি ইউজ করছিলাম, তাহলে তোমরা পারবা, বুঝছো? আশা করি এখান থেকে আর কোনো ভুল হবে না। তারপর দেখো এই থার্মোমিটার অলরেডি বলছি আমরা, তারপর একবার দেখাই যে কি কি আছে। যে ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানবদেহের তাপমাত্রা বা জ্বর নির্ণয় করা যায়। এখানে দাগাঙ্কিত থাকে 95 to 110, এইটাকে আমরা ডাক্তারি থার্মোমিটার বলি, হ্যাঁ, ক্লিনিক্যাল থার্মোমিটার বলি। এই থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় বলে এটাকে আমরা চরম বা পরম থার্মোমিটারও বলে থাকি। ওকে, খুব ভালো কথা। তাহলে এই জিনিসগুলো আমার হয়ে গেছে। এবার চলো সামনের দিকে যাই। এইবার আসছে হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। কি বলতেছে বলো? পানির ত্রৈধ বিন্দু। ত্রৈধ মানে হচ্ছে 3, বিন্দু মানে হচ্ছে পয়েন্ট। এই ম্যাথমেটিক্স পড়ার সময় বিন্দু ইংরেজি পয়েন্ট পড়ছো না? তাহলে ত্রৈধ বিন্দু মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ট্রিপল পয়েন্ট? দেখো, প্রথমত এই বিন্দু দিয়ে একটা টেম্পারেচারকে বোঝাই, তবে টেম্পারেচার ফিক্স করার আগে আমাকে আরও আগে ফিক্স করতে হবে প্রেশার। সেই কারণে ত্রৈধ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আগে আমি প্রেশার ফিক্স করব। কত প্রেশার? 4.58। কত দেখো? 4.58 মিলিমিটার পারদচাপ। কত বললাম? 4.58 মিলিমিটার পারদচাপ। আমরা পড়ছি না 460 মিলিমিটার পারদচাপ মানে 1 অ্যাটমসফিয়ার। আমি পড়তেছি 4.58 মিলিমিটার পারদচাপ। এই পারদচাপ মেইনটেইন করে যে তাপমাত্রায় আমি যদি একটা বস্তুকে নিয়ে যাই বা পানিকে নিয়ে যাই, তাহলে আমি বরফও পাবো, পানিও পাবো, বাষ্পও পাবো। এই কি কি পাবো? আমি যদি 4.58 মিলিমিটার প্রেশার মেইনটেইন করে এমন একটা অবস্থায় পানিকে নিয়ে যাই যে পানি অবস্থাও পাবো, বরফ অবস্থাও পাবো এবং বাষ্প অবস্থাও পাবো, অর্থাৎ পদার্থের 3টা অবস্থায় পাবো, সেটাকে আমি বলবো হচ্ছে ত্রৈধ বিন্দু। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ত্রৈধ বিন্দু শুধু পানির হয় এমন না। ত্রৈধ বিন্দু লোহারও হইতে পারে, ত্রৈধ বিন্দু হিলিয়ামেরও হইতে পারে, হাইড্রোজেনেরও হইতে পারে। মূল কথা হচ্ছে যে কোনো বস্তুর ত্রৈধ বিন্দু আলাদা। পানির ত্রৈধ বিন্দু আলাদা, লোহার ত্রৈধ বিন্দু আলাদা, হিলিয়ামের আলাদা, হাইড্রোজেনের আলাদা। কিন্তু ওই ত্রৈধ বিন্দুতে ওই বস্তুকে 3টা ভৌত অবস্থায় থাকতে হবে। কঠিন অবস্থা যেমন পানির ক্ষেত্রে বরফ, তরল অবস্থা যেমন পানির ক্ষেত্রে পানি, এবং গ্যাসীয় অবস্থা যেমন পানির ক্ষেত্রে হচ্ছে আমার বাষ্প। বোঝা গেছে? তাহলে ত্রৈধ বিন্দু কি? যে তাপমাত্রায় কোন একটা বস্তু 3টি ভৌত অবস্থাতেই থাকে তাকে ত্রৈধ বিন্দু বলে। পানির ত্রৈধ বিন্দু আছে নিশ্চয়ই। তাহলে পানির ত্রৈধ বিন্দু হচ্ছে 273.16 কেলভিন।
কত বলো? পানির ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 কেলভিন। তাহলে বলো 273.16 কেলভিন মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির ত্রৈধবিন্দু কত বলো? কি হে, পানির ত্রৈধবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, স্টুডেন্ট তো ক্রমশ কমছে। যেটা গান আছে না, ক্রমশ গল্পে কি যেন একটা আছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা ত্রৈধবিন্দু পেয়ে গেলাম। এরপর আসছে হচ্ছে তাপমাত্রা, তাপগতীয় স্কেল বা পরম স্কেল। তাপমাত্রা কি স্কেল বলো? তাপগতীয় স্কেল বা পরম স্কেল। হ্যাঁ, তাপগতীয় স্কেল বা পরম স্কেল। এখন এই তাপগতীয় স্কেল দিয়ে মূলত কেলভিন স্কেলকে বোঝাইছে। সহজ কথায় কি বলো? কেলভিন স্কেলকে বোঝাইছে। এখানে যেটা দেখানোর চেষ্টা করছে, হাউ কেলভিন স্কেল ওয়াজ এস্টাবলিশড, কিভাবে কেলভিন স্কেল আসলে তৈরি হয়েছিল। তো বলতেছে পানির ত্রৈধবিন্দু তো পেয়ে গেছো 273.16, বলতেছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার, এই ছোটবেলায় পড়ছো না, এর থাকলে গুণ হয়, এর থাকলে গুণ হয়। তাহলে যেতে বলছে তাপমাত্রা এর বা তাপমাত্রার, তার মানে পানির তাপমাত্রার 1/273.16 অংশকে বলা হয় 1 কেলভিন। তার মানে এইটা আর এটা কেটে গেলে কি হয়? 1 থাকে না? এটা তো কেলভিন ছিল, এইটাও আমার ভগ্নাংশ, তাহলে এইটা কেটে দিয়ে এলাম আমি যখন, তাহলে আমার একক কি হলো? কেলভিন, কারণ এর এককটাই তো এখানে যাবে। তাহলে 1 কেলভিন আকারে কি বলতেছে? যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা এত, ওই তাপমাত্রার এত অংশকে 1 কেলভিন ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে তাপগতীয় স্কেল বা কেলভিন স্কেল। ঠিক আছে? কেলভিন স্কেল যেহেতু এসআই স্কেল, আর একটা নাম হচ্ছে পরম স্কেল। এই কেলভিন স্কেলের আরেকটা নাম কি বলো? পরম স্কেল, অ্যাবসোলিউট স্কেল। ইংরেজি লিখে রাখো, ইংরেজি লিখে রাখো, অ্যাবসোলিউট স্কেল। হ্যাঁ, অ্যাবসোলিউট স্কেল লিখে রাখো। নয়েজ হচ্ছে কি? আচ্ছা আমি একটু খেয়াল করে দেখি তো, দাঁড়াও। লিখে রাখো, ইংরেজি লিখে রাখো, অ্যাবসোলিউট স্কেল। আমি একটু দেখি, দাঁড়াও। অ্যাবসোলিউট স্কেল লিখে রাখো। নয়েজ হচ্ছে কি? আচ্ছা আমি একটু খেয়াল করে দেখি তো, দাঁড়াও। আমি একটু দেখি, দাঁড়াও। আচ্ছা এবার কি নয়েজ আছে? আমাকে একটু জানাও তো যে নয়েজ আছে কিনা, একটু জানাও আমাকে। আচ্ছা এবার একটু বলো তো আমার, যে সাউন্ড কি কমে গেছে না সাউন্ড ঠিক আছে? আচ্ছা সাউন্ড ঠিক আছে। ওকে, দেখছো 1 মিনিট গেছি, 15 জন নাই। তাহলে এই যে আমার এখানে কেলভিন স্কেল কিন্তু বোঝা গেল। এরপর এখানে ত্রৈধবিন্দু আছে, ত্রৈধবিন্দুগুলো একটুখানি দেখবা। এই ছকটা পরীক্ষায় আসতে পারে কি পারে না, এই কোশ্চেন যদি তুমি আমাকে করো, এইবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যে গাধার বাচ্চারা করছে, গাধার বাচ্চাই বলি কারণ যে কোশ্চেন ওরা করে গাধার বাচ্চা অ্যাকচুয়ালি ওদের প্রাপ্য, সেই কোশ্চেনটা কোনো ম্যাথমেটিক্স দিয়ে করা যাইতো না। এরকম একটা ছক, যেই ছকে মোট 20টা এরকম সংখ্যা এবং তার পাশে সংখ্যার তথ্য দেওয়া আছে, সেখান থেকে একটা তথ্য দিয়ে দিছে, যেইটার কোনো ভ্যালু নাই, কোনো ম্যাথমেটিক্স দিয়েও বের করা যায় না, এরকম ছক। সো কিছু কিছু জিনিসের মধ্যে পড়তে হবে, যেমন তুমি এইভাবে মনে রাখো, হ্যাঁ এইভাবে তুমি মনে রাখতে পারো যে নিয়ন আর অক্সিজেন, হ্যাঁ নিও অক্সিজেন দিয়ে মনে রাখবা, নিয়ন অক্সিজেন মনে রাখবা, নিও অক্সিজেন, একটা 24 একটা 54। নিও অক্সিজেন, অক্সিজেন কতটুকু নাও? 24 ঘন্টা 54, হ্যাঁ নিও অক্সিজেন হচ্ছে 24 54। পরের সংখ্যা নাই বা পড়লাম, মূল সংখ্যাটা তো পড়ো। এরপর আসছে হচ্ছে আর্গন পারদ, আর্গন আর পারদ। সো আর্গন হচ্ছে 83 আর পারদ হচ্ছে 234। হিউজ একটা পার্থক্য কিন্তু, একটা হচ্ছে 83
আর এটা হচ্ছে 234। আর্গন পারদ, পানিটা তো অলরেডি জানো তোমরা যে 273 কেলভিন, এগুলো কিন্তু সব কেলভিন এককে। এরপর আসছে হচ্ছে তামা, তামা সোনা রূপা। দেখো তামা সোনা রূপা তিনটারই অ্যাকচুয়ালি 1300 ঘরে, এইটাও 1300 ঘরে, এইটাও 1300 ঘরে, এইটারও 1300 ঘরে। তামা হচ্ছে 57 1357, সোনা হচ্ছে সোনা হচ্ছে 1337, আর রূপা একটু কম 1334। 57 37 34, 1357 হচ্ছে তামা, 1334 হচ্ছে 1337 হচ্ছে রূপা, সরি 1337 হচ্ছে সোনা, আর 1334 হচ্ছে রূপা। ওকে, এরপর আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম, দস্তা আর টিন। সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এবার কমছে 933, যেহেতু মনে রাখবা অ্যালুমিনিয়াম 3+ হয়, 3+, তাহলে সেখান থেকে 33-এর 3 দুইবার, আর 3 3 9, তাহলে 933। দস্তা বা দস্তাকে আমরা কি বলি, জিঙ্ক বলি। সো দস্তা হচ্ছে 692 আর টিন হচ্ছে 505। জাস্ট একবার করে দেখে রাখলেই হবে, বুঝছো? ওকে, এইবার দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। কি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো তো, দেখি কারা বলতে পারে। হ্যাঁ, আমরা সেলসিয়াস ও ফারেনহাইট নিয়ে পড়ছিলাম, বলো সেলসিয়াস ও ফারেনহাইট একই পার্ট পায় কত ডিগ্রিতে? প্রশ্নটা কি বললাম, সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটার মান সমান হয় কত ডিগ্রিতে? কত ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট বলতে পারবো আমরা? সেলসিয়াস এবং ফারেনহাইটকে সমান বলতে পারবো কোন জায়গায়? কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান হইতে পারে? আচ্ছা, রূপা 1234, আমি এটা খেয়াল করি নাই হয়তো। বলতেছো মনে রাখা পসিবল না, ভাই আমিও জানি মনে রাখা পসিবল না। এই জিনিস কে মনে রাখে? এই জিনিস মনে রাখার সাথে তো মেডিকেলের কোনো সম্পর্ক নাই, বাট কি করবো বলো, এই যে বললাম গাধার বাচ্চা। বলো আমাকে এটা একটু বলো যে কত ডিগ্রি সেলসিয়াস। এই তো সবাই জানে, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করা যায়। কিভাবে? ওই যে c/5 = f-32/9। তুমি যদি এই সি ধরো x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই, তো আমি সেলসিয়াসও x ধরলাম, ফারেনহাইটও x ধরলাম। এবার তুমি এখানে হিসাব করো, 9x সমান হচ্ছে, 8 গুণ করছি, 9x সমান হচ্ছে 5x মাইনাস 5 দুগুণে 10 0, হাতে 5 0 হাতে থাকে 1, 3 5 15 16, 160। এবার যদি এদিক হিসাব করো তাহলে হয় হচ্ছে 4x সমান -160, তাহলে x সমান কত হয় বলো? -40। সো এখান থেকে তুমি ইজিলি পেয়ে গেলা সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট হয় -40 ডিগ্রিতে। -40 ডিগ্রিতে, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। এইবার তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন যে আচ্ছা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট ও কেলভিন এই দুইটার একই পার্ট পাওয়া যায় কত ডিগ্রিতে? বলো, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন একই পাওয়া যায় কতই? ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন একই পাওয়া যায় কতই? ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন একই পাওয়া যায় কতই? গুড, এইটাও কিন্তু পেরে গেছে বাবা, এইটাও পেরে গেছে, ভালো। তাহলে কতই বলো? এইটাও ঠিক একই রকম ভাবে, ওই যে f মাইনাস, দেখো তুমি কি করবা, f মাইনাস, তোমার যদি হিসাব লাগে বা তুমি প্রমাণ চাও, যে বলে না প্রমাণ দাও, তাহলে এইটা সমান হচ্ছে k -273/5। তুমি দুইটাকে x ধরবা, ধরলে হিসাব করলে তুমি এই জায়গাতে পাবা হচ্ছে 574.25, 574.25। তার মানে 574.25 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন হিসাব করলে 574.25 কেলভিনই পাওয়া যায়। ঠিক আছে, এইবার কেউ আমাকে বলো সেলসিয়াস ও কেলভিন একই পার্ট পাওয়া যায় কততে? 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 দ্রুত দ্রুত দ্রুত। সেলসিয়াস ও কেলভিন, হ্যাঁ হবে না এক। কেন? কারণ এদের অবস্থা হচ্ছে রোমিও জুলিয়েটের মতো, সবসময় একটা ডিফারেন্স থাকে। তুমি দেখো সেলসিয়াস সমান তুমি বলছো কেলভিনের সাথে, সরি কেলভিন সমান তুমি বলছো সেলসিয়াসের সাথে 273 যোগ দিলে তুমি কেলভিনের সমান হবে।
অর্থাৎ কেলভিন ও সেলসিয়াসের মধ্যে সব সময় 273 পাঠের একটা পার্থক্য আছে। এই পার্থক্য হটিয়ে কখনোই ওদের সমান হওয়া সম্ভব না। অর্থাৎ সেলসিয়াস ও কেলভিনের কখনো এক হওয়া পসিবল না। সেলসিয়াস ও কেলভিনের কখনো কি হওয়া পসিবল না বলো? এক হওয়া পসিবল না। ওকে, আচ্ছা, আমি যে তোমাদের বিস্তারিত পড়াচ্ছি কাইন্ড অফ থিওরিগুলো বুঝায় এইটাই কি বেটার না? আমি কিন্তু চাইলে তোমাদেরকে বোঝাই বলতে পারতাম মেডিফিজিক্স জিনিসটা যেরকম অন্য জায়গাতে হয়, পানির ত্রয়োধবিন্দু -273.1 ডিগ্রি সেলসিয়াস, সরি কেলভিন, এটা একটু মুখস্থ করবা, ট্রিপল পয়েন্ট বলে, ছকটা একটু দেখে নিও, ম্যাথকে দেখে সামনের দিকে চলো, হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, হ্যাঁ এটা একটু দেখবা, এই যে 3 জন বিজ্ঞানীর নাম আছে, এভাবে শেষ করা যায়। মজার বিষয়, মেডিকেল অ্যাডমিশন যখন তুমি দিতে আসবা এভাবে অনেককে শেষ করতে দেখবা, বাট তাতে অ্যাকচুয়ালি যেটা হয়, তুমি হয়তো একাডেমিকে পড়ে আসছো, প্রথমত সেটা রিক্যাপিচুলেট হয় না, রিভাইজ হয় না। দ্বিতীয়ত যেটা, যে তোমার হয়তো একাডেমিকে কিছু গ্যাপ ছিল বা কিছু বিষয় তুমি বোঝো নাই, সে বিষয়টা আর কখনোই বোঝা হয় না। পরীক্ষার হলে গিয়ে একটা মারাকে চলে আসো। সো অ্যাকচুয়ালি আমি যেভাবে শুরু করছি, পুরো অধ্যায় শেষ করা একটু কঠিন, বুঝছো? তো আমরা যেটা করতে পারি, আমরা আজকে অর্ধেক পড়ে আগামীকালকের যে ক্লাসটা সেটা একদিন পিছিয়ে আমরা আগামীকালকে ফিজিক্সের বাকি অংশ শেষ করতে পারি। তারপরও দেখি আজকে কতদূর যাওয়া যায়। আজকে আসলে একটু আগেও লাইভ ছিল, তোমাদের যে প্রি মেডিকেল 26 ব্যাচ কিন্তু শুরু হয়ে গেল। সো ওই লাইভটা করে আবার এসে যাওয়া অনেক টায়ার্ড লাগতেছে, সেই কারণেই বলতেছি। ওকে, দেখো তাহলে এই যে এই দুইটা স্কেল আমরা একটুখানি জানতে পারলাম, এবং এখানে একটা প্রশ্ন করছে, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে আমার 40 ডিগ্রি পার্থক্য। আচ্ছা, এটা ওই বোঝা গেছে, আমি এই জিনিসটা অলরেডি তোমাদের পড়াইছি। কীভাবে পড়াইছি আমি বলি। বলছে 10 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হয়। বোঝাচ্ছে আমি কোন একটা জিনিসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম, ফারেনহাইট স্কেলে কতটুকু তাপমাত্রা বাড়বে। কি প্রশ্ন করছে? কোন একটা জিনিসের তাপমাত্রা আমি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, ফারেনহাইট স্কেলে কতটুকু বাড়বে। তুমি তো অলরেডি সূত্র জানো যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে কতটুকু বৃদ্ধি বলো? 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আমার কতটুকু বাড়াইছে? 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে হচ্ছে 9/5 × 10। হ্যাঁ, এত ফারেনহাইট বৃদ্ধি, এত ফারেনহাইট বৃদ্ধি। তাহলে কত ফারেনহাইট বৃদ্ধি বলো? 5 দুগুণে 10, অর্থাৎ আমার কথা হচ্ছে 18 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। কত ডিগ্রি বলো? 18 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। প্রশ্নটা করছিল কি দেখি আমি প্রশ্নটা একটু, আচ্ছা, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পার্থক্য, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হয়? ও আচ্ছা, এখানে পার্থক্যের হিসাব করছে না, এইটা না। বাট যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে ফারেনহাইট স্কেলে কতটুকু বৃদ্ধি হয়, তাহলে 18 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি হয়, এটা আমরা হিসাব করে ফেললাম। ওকে, এরপর আসে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাইলে যদিও বলতেছে প্রথম সূত্র, বাট এটা কিন্তু থার্মোডাইনামিক্সের 2 নাম্বার ল। 2 নাম্বার লটা হচ্ছে প্রথম সূত্র, আর প্রথম নাম্বার লটা ছিল হচ্ছে 0তম সূত্র। ওকে, তাহলে প্রথম সূত্রে কি বলতেছে দেখো। আমি একটু আগে যে থার্মোডাইনামিক্স কেন তাপ আর গতি একসাথে করা হয়েছিল, সেই সূত্রের ব্যাখ্যা এই প্রথম সূত্রে দেওয়া হয়। কি বলতেছে? 3 জন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে কাউন্ট রামফোর্ড, 3 জনের নাম মুখস্থ করতে হবে। কাউন্ট রামফোর্ড, একজনের নাম হচ্ছে হামফ্রে ডেভি, আরেকজনের নাম হচ্ছে জেমস প্রেসকট। রামফোর্ড, ডেভি এবং প্রেসকট। এই প্রেসকটের আরেকটা নাম হচ্ছে জুল। জুল নামে তোমরা সব থেকে বেশি চেনো, কাজের একক জুল। সো এই জুল পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে তাপ যে তৈরি হয়, প্রত্যেকটা শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। তাহলে তাপ শক্তি কোন শক্তি থেকে রূপান্তর হয়? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। তুমি মনে করো একটা হাতুড়ি দিয়ে আর একটা পাথরে খুব জোরে এইভাবে মারতেছো, পাথরে যখন লাগছে পাথর গরম হয়ে যাচ্ছে। তুমি বলো তো, এখানে ওই পাথর গরম হইলে যে তাপ শক্তিটা তৈরি হলো ওর মধ্যে, সেটা কোন শক্তি থেকে রূপান্তর হইল? তোমার দেহের যান্ত্রিক শক্তি থেকে। যান্ত্রিক শক্তি মানে তো জানো, যান্ত্রিক শক্তি মানে কি? যখনই কোনো একটা বস্তু ফিজিক্যালি মুভ করে, দেখো এই যে আমি হাত মুভ করতেছি, আমার দেহের রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। ক্লিয়ার? এবার বোঝা গেছে? আচ্ছা, তো এখানে এই 3 জন বিজ্ঞানী প্রমাণ করেন তাপ শক্তি যদি আসে, সেটা নিশ্চয়ই কোনো একটা যান্ত্রিক শক্তি থেকে আসছে বা মেকানিক্যাল এনার্জি থেকে আসছে। অর্থাৎ দেখো, কাজ তথা যান্ত্রিক শক্তি হতে তাপ উৎপন্ন হয়, কাজ তথা যান্ত্রিক শক্তি থেকে তাপ তৈরি হয়। তাইলে তাপ গতিরই একটা রূপ, ঠিক আছে? এবং তাদের এই সিদ্ধান্ত থেকেই থার্মোডাইনামিক্স নামে আলাদা একটা সাবজেক্ট তৈরি হয়,
পদার্থবিজ্ঞানের তাপ ও যান্ত্রিক শক্তির পরস্পর রূপান্তর নিয়ে তাপগতিবিদ্যা তৈরি হয়। খুব ভালো কথা। এখন এই তাপগতিবিদ্যায় কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। মোট দেখো কি কি ইম্পর্টেন্ট জিনিস: সিস্টেম, সারাউন্ডিং, তারপর আসছে তাপগত স্থানাঙ্ক, তারপর আসছে হচ্ছে আমার এই যে সাম্যাবস্থা, তাপগতীয় প্রক্রিয়া, অন্তস্থ শক্তি। সো আমরা এক এক করে দেখি। প্রথমে বলতেছে হচ্ছে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। প্রথমে কি বলছে? তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। সিস্টেম জিনিসটা কি? সিস্টেম হচ্ছে এমন একটা অংশ যেই জায়গাতে আমরা তাপগতীয় স্থানাঙ্কের চেঞ্জ করতে পারবো। তাপগতীয় স্থানাঙ্ক কি? পি ভি টি, চাপ, আয়তন, তাপমাত্রা, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। এই তিনটা জিনিসকে যার মধ্যে চেঞ্জ করা যায় সেটাকে বলা হয় সিস্টেম। যার মধ্যে এই তিনটা জিনিসকে ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, চাপ বাড়ানো যায়, কমানো যায়, ভলিউম বাড়ানো যায়, কমানো যায়, টেম্পারেচার বাড়ানো যায় বা কমানো যায়, সেই জায়গাটুকুকে আমরা বলবো সিস্টেম। তাহলে সিস্টেম কিন্তু একটা সীমাবদ্ধ জায়গা। সিস্টেম কি জায়গা? একটা সীমাবদ্ধ জায়গা। এই সীমাবদ্ধ জায়গার বাইরে আরো অনেক বড় জায়গা আছে না? তাহলে সেই অংশকে আমরা বলবো পরিপার্শ্ব। কি বলবো? সেই অংশকে আমরা বলবো পরিপার্শ্ব, ইংরেজিতে বলবো সারাউন্ডিং। তাহলে সিস্টেমের বাইরে যাই আছে সেটা হচ্ছে সারাউন্ডিং। সিস্টেম একটা সীমাবদ্ধ অংশ যার মধ্যে পিভিটি, তাপগতীয় স্থানাঙ্ক, চেঞ্জ করা যায়, আর ওই সিস্টেমের বাইরে যা আছে সেটা হচ্ছে সারাউন্ডিং বা পরিপার্শ্ব। এই জিনিসটা বোঝা গেছে? তাহলে দেখো এই কথাটাই বইতে লিখছে। এখানে সিস্টেম সম্পর্কে কি বলছে? তাপগতীয় ব্যবস্থা। তাপগতীয় সিস্টেমের বাংলা কি? আরো সহজ বাংলা, তাপগতীয় ব্যবস্থা। তাহলে তাপগতীয় বা সিস্টেম বলতে একটা সীমাবদ্ধ, দেখছো এই শব্দটা ইউজ করছে, একটা সীমাবদ্ধ জায়গা যেখানে আমরা পিভিটি অর্থাৎ প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, চাপ, আয়তন, তাপমাত্রার পরিবর্তন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে পরিপার্শ্ব। সিস্টেমের বাইরে যা আছে সবই পরিপার্শ্ব। সিস্টেমের বাইরে যা আছে সবই কি বলো? পরিপার্শ্ব। ঠিক আছে? ওকে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে তাপগত স্থানাঙ্ক। অলরেডি আমরা পড়ে ফেলছি, পিভিটি তিনটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। তারপর যেটা আসছে সেটা হচ্ছে সাম্যাবস্থা। কি আসছে বলো? সাম্যাবস্থা। সো সাম্যাবস্থা জিনিসটা কি? যখন আমরা দেখব চূড়ান্ত অবিচল অবস্থা, কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে বলা হয় হচ্ছে সাম্যাবস্থা। এবার আসছে হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। আমরা দেখব কি কি তাপগতীয় প্রক্রিয়া আছে। আর আছে লাস্টে অন্তস্থ শক্তি। সো অন্তস্থ শক্তি, এর সাথে একটা সূত্র আছে, মেয়ারের প্রকল্প, আমরা অধ্যায়ের শেষের দিকে দেখব, সমস্যা নাই। তো বলতেছে অন্তস্থ শক্তির সংজ্ঞাটা কি? দেখো, কোন সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত বা সুপ্ত অবস্থায় থাকে বা পরিবেশ পরিস্থিতিতে বহির্প্রকাশ ঘটায় সেটাকে অন্তস্থ শক্তি বলে। ঠিক আছে? সিস্টেমে তাপ প্রয়োগ করলে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ অন্তস্থ শক্তি মানে ভেতরের শক্তি। বাইরে থেকে তুমি যদি শক্তি দাও ভেতরের শক্তি বাড়বে, সে কারণে বলছে তাপ প্রয়োগ করলে ভেতরের অন্তস্থ শক্তি প্রয়োগ বৃদ্ধি পায়। আর যদি তাপ না দাও তাহলে যে শক্তি ছিল সেই শক্তিই থাকে। তাই বলছে তাপ প্রয়োগ না করলে এই অভ্যন্তরীণ শক্তি কি থাকে? কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে, যা ছিল তাই থাকে। আবার যদি তাপ বের করে নাও তাহলে অন্তস্থ শক্তি কি হয়ে যায়? কমে যায়, তাই না? আচ্ছা, এরপর কি বলতেছে? যে আভ্যন্তরীণ শক্তি নির্ভর করে চাপ, আয়তন ও তাপমাত্রার সাথে কিছু ভৌত ধর্ম, যেমন আপেক্ষিক তাপ এবং প্রসারণ সহগ ইত্যাদির উপর। তাহলে অন্তস্থ শক্তি কিসের উপর নির্ভর করতেছে বলো? প্রথমে বলতেছে চাপ, প্রেসার, তারপর বলতেছে ভলিউম বা আয়তন, তারপর বলতেছে আপেক্ষিক তাপ এবং প্রসারণ সহগ। এই চারটা বস্তুর উপর নির্ভর করতেছে। যদিও এই কথা বলছে, কিন্তু অধ্যায় শেষে একটা অদ্ভুত জিনিস শিখবা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। তাপমাত্রার পরিবর্তন হইলেই কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, নতুবা না। যদিও এখানে চারটা জিনিস লেখা আছে, চাপ, আয়তন, তারপর হচ্ছে প্রসারণ সহগ এবং আপেক্ষিক তাপ, কিন্তু মূল ব্যাপারটা কি? তাপমাত্রা, নট তাপ। তাপমাত্রার পরিবর্তন হইলেই কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, নতুবা না। এটা মেয়ারের প্রকল্পে আমরা পড়ব। ওকে, আচ্ছা, তাহলে এইবার যেহেতু আমি সিস্টেম নিয়ে বলছিলাম, আমার সিস্টেম কয় ধরনের সেটা একটুখানি জানা উচিত। দেখো, সিস্টেম তিন ধরনের হইতে পারে। সিস্টেম কয় ধরনের হইতে পারে বলো? তিন ধরনের হইতে পারে। দেখো, সিস্টেম যেটা তিন ধরনের হইতে পারে। একটা সিস্টেম হচ্ছে উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে? একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তিনটা শব্দ, বাংলা শব্দ, কিছু কিছু, কি রে বাবা, বাংলা কিছু কিছু শব্দ খুবই অ্যাকচুয়ালি কনফিউজিং। সো একটুখানি সাবধানে থাকো। উন্মুক্তকে আমরা ইংরেজিতে বলি ওপেন, ওপেন সিস্টেম। আমরা বদ্ধকে বলি ক্লোজড সিস্টেম। আর বিচ্ছিন্নকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম। কি বলি? আইসোলেটেড সিস্টেম। উন্মুক্ত সিস্টেম মানে কি?
ওই যে সিস্টেমটা যেটাতে তুমি প্রেসার, ভলিউম আর টেম্পারেচার চেঞ্জ করবা, উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার মানে কি? তার মানে এর মধ্যে যে বায়ু, এর মধ্যে কি বলো, যে বায়ু, সে চাইলেই বাইরে বের হয়ে যাইতে পারবে। তুমি নিচে থেকে তাপ দিতেছো, এর মধ্যে যে তাপ, সে চাইলেই বের হয়ে যাইতে পারবে। অর্থাৎ শক্তিও বের হইতে পারছে, কোন একটা বস্তু বা ভরও বের হইতে পারছে। তার মানে যে উন্মুক্ত, যে সিস্টেমটা উন্মুক্ত, সেখানে আমার ভরও বের হইতে পারে আবার ঢুকতে পারে, তাপও বের হইতে পারে আবার ঢুকতে পারে। অর্থাৎ ভর ও শক্তি, ভর ও শক্তি, ভর ও শক্তির কি রে, এই বোর্ডটাতে কি সমস্যা হচ্ছে, আদান প্রদান, ভর ও শক্তির আদান প্রদান হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি কি করলা, বললা যে না এইভাবে তো মেনে নেওয়া যায় না। আমি এক কাজ করি, আমি সিস্টেমটার মুখ বন্ধ করে দিই। সিস্টেমটার কি করলা, মুখ বন্ধ করে দিই। এইবার আর চাইলেও ভেতরের যে গ্যাসগুলো ছিল সেই গ্যাস বাইরে যাইতে পারছে না। তাহলে ভরের আদান প্রদান কি আর হচ্ছে? হচ্ছে না। ওর মধ্যে যতটুকু ভর ছিল ততটুকু ভরই আছে, তার মানে ভরের আদান প্রদান আর হয় না। কিন্তু এইবার চিন্তা করে দেখো, তুমি তাপ দিতেছো, ভেতরে তাপ বাড়ছে, আবার যখন তাপ সরাই নিচ্ছ ভেতরে তাপ কমছে। তার মানে বদ্ধ হইলেও শক্তি বা তাপ কিন্তু ঠিকই আদান প্রদান করছে। অর্থাৎ এখানে ভরের আদান প্রদান হয় না, বাট বদ্ধতে শক্তির আদান প্রদান হয়। কি হয় বলো? শক্তির আদান প্রদান, শক্তির আদান প্রদান হয়। ঠিক আছে? এইবার তুমি বলতেছো না, মানা যায় না। এই বদ্ধটাকে আমি এমনভাবে অন্তরক দিয়ে আইসোলেট করব, কি করব বলো? আইসোলেট করব বা পৃথক করব বা বিচ্ছিন্ন করব, যে ভর তো এমনি বেরোইতে পারবে না, এনার্জিও বা শক্তিও আর ট্রান্সফার করতে পারবে না। ওর মধ্যে যেই শক্তি, এই অন্তরক দিয়ে সে বাইরেও আসতে পারবে না, আবার বাইরের কোনো শক্তি এই অন্তরক পেরিয়ে ভেতরেও যাইতে পারবে না। তাহলে পুরোপুরি সে বিচ্ছিন্ন হয়ে গেল। অর্থাৎ ভরেরও আদান প্রদান হবে না, শক্তিরও আদান প্রদান হবে না। অর্থাৎ কোনো কিছুর আদান প্রদান হয় না। কোনো কিছুর কি হয় না বলো? কোনো কিছুর আদান প্রদান হয় না। কোনো কিছুর আদান প্রদান হয় না। ঠিক আছে? কোনো কিছুর কি আদান প্রদান হইলো বলো? হইল না। ঠিক আছে, এই তো জানো, তোমরা সবাই জানো। গুড, এটাই তো চাইছিলাম। তাহলে এই জিনিসগুলো তোমরা জানলা, এবং তারপর আমরা এই অংশটা দেখবো। দেখো এখানে যে জিনিসটা বলছে, বিজ্ঞানী ওই যে প্রেসকট জুল পড়লাম না, জেমস প্রেসকট জুল, তিনি শেষে একটা সূত্র দিলেন। উনি কি করলেন? উনি বললেন আচ্ছা, তাপ তো একটা শক্তি। সবাই বললো হ্যাঁ। তো তখন জুল আবার বললো, তো তুমি তো বললা কৃতকাজ সমান ব্যয়িত শক্তি। তো সবাই বললো হ্যাঁ সেটাও সত্যি। তো বললো যে তাপ যদি শক্তি হয় আর কৃতকাজ সমান যদি ব্যয়িত শক্তি হয়, তাহলে এই কাজ আর তাপের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া যাক। সবাই বললো আচ্ছা ঠিক আছে, বিবাহ পড়াই দাও। তখন কি করলো জেমস প্রেসকট জুল? কাজ ও তাপের মধ্যে কি করলো বলো? কাজ ও তাপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো, এবং সম্পর্কটাকে সে সূত্রাকারে প্রকাশ করলো। সে বলল, যদি কোনো কাজকে সম্পূর্ণরূপে তাপে বা যদি কোনো তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায়, তাহলে কাজ তাপের সমানুপাতিক। কি বললো সে? বলো, যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়, অথবা যখন কোনো পরিমাণ তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তখন কাজ এবং তাপ পরস্পরের কি হইল বলো? সমানুপাতিক হইল। তাহলে কাজ তাপের সমানুপাতিক বলা হইল। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করা হইলো? এই যে যেহেতু কাজকে ওয়ার্কের ডাব্লু এবং তাপকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, তাই বলা হইলো ডাব্লু সমানুপাতিক কিউ। কি বলা হইলো? ডাব্লু সমানুপাতিক কিউ। এখন সমান করার জন্য নিশ্চয়ই একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো জে। তাহলে ডাব্লু সমান হইলো জে কিউ। এই যে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো জে, এই জেকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। কারণ তাপ এবং যান্ত্রিক শক্তি, যে যান্ত্রিক কাজ যেটা, সেটাকে সমান করছে, সে কারণে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুল তুল্যাঙ্ক। তাইলে জে এর দুইটা নাম আছে, একটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, আর একটা হচ্ছে জুল তুল্যাঙ্ক। আর একটা কি বলো? জুল তুল্যাঙ্ক। ঠিক আছে? এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া এই যে জে বা যেটাকে আমরা বললাম জুল তুল্যাঙ্ক, তার একক কি? তাহলে চলো আমরা একক বের করি। জে সমান হইল কি? ডাব্লু বাই কিউ। ডাব্লুকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলো? জুল দিয়ে। আর তাপকে কি দিয়ে প্রকাশ করব? ক্যালোরি। তাহলে জুল পার ক্যালোরি। তাইলে আমার জে বা তাপের জুল তুল্যাঙ্ক যেটা বা তাপের যান্ত্রিক সমতা যেটা, সেটার একক কি বের হইল? জুল ক্যালোরি, জুল পার ক্যালোরি।
ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান ও তাপ কাজের এককের উপর নির্ভর করে। সিজিএস পদ্ধতিতে এটা হবে আর্ক পার ক্যালোরি। কারণ কি? কারণ সিজিএস পদ্ধতিতে জুল ব্যবহার করা হয় না, আর্ক ব্যবহার করা হয়। 1 জুল, এটা জেনে রাখো, 1 জুল সমান 10⁷ আর্ক। তাহলে যেটা আমার কাজ বা শক্তির একক এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতি অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এই পদ্ধতিতে আমার কাজের একক হচ্ছে আর্ক। তাহলে ওই ক্ষেত্রে আমার একক হবে হচ্ছে আর্ক কেলভিন, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেলভিন কিসের একক বলো তো? আমার যে বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতার একক। ওকে, ব্যাস। এইবার আরো দুইটা জিনিস জেনে রাখো, যেহেতু এখানে আমার জুল এবং ক্যালোরি হিসাব আসছে। বলতো 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান কত জুল? এই বইতেই দেওয়া আছে সরাসরি। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল বলো? 4.2 জুল। আমার প্রশ্ন হচ্ছে তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি বলো? 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি? এক জুল সমান কত ক্যালোরি বলো? এই তো অলরেডি বলে ফেলছো, জাস্ট এটাকে উল্টাই দেবো, 0.24। ঠিক আছে, তাহলে জুল কিন্তু ছোট একক, ক্যালোরি কিন্তু বড় একক, এটা আমার মাথায় রাখতে হবে। তো এইবার পরীক্ষা একটা কোশ্চেন আসে যে তাপগতিবিদ্যার কোন সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের সাথে মেলে? শক্তির নিত্যতা সূত্র কি ছিল? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড বাট ইট ট্রান্সফর্মস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে সৃষ্টিও করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে শক্তির অবিনশ্বর নীতি বা শক্তির নিত্যতা সূত্রের একটা মানে তাপগতিবিদ্যার কোন সূত্রটা সেটাকে প্রমাণ করে? আমার প্রথম সূত্রটা। হ্যাঁ, তাহলে এটা জেনে রাখলাম আমি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। সো জুল কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিছে, এইটাকে রিফাইন করছে ক্লসিয়াস। রিফাইন মানে কি? নতুনভাবে সংজ্ঞায়িত করছে বিজ্ঞানী ক্লসিয়াস। এই সূত্রকে সাধারণভাবে প্রকাশ করেন। ঠিক আছে, এই মতবাদটাকে বলা হয় হচ্ছে ক্লসিয়াসের মতবাদ, যার মাধ্যমে তিনি সাধারণভাবে প্রকাশ করলেন। সূত্র থেকে এখানে আমার ডেফিনেশন দিয়ে দিল, এটাকে বলা হলো সাধারণভাবে প্রকাশ। তিনি কি বললেন? তার মতে তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বা অন্য কোনো শক্তি তাপ শক্তিতে রূপান্তর হইলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে। তাহলে শক্তি যে একই থাকে এটাকেই তো আমরা শক্তির নিত্যতা সূত্র বলি, এটাকে আমার ক্লসিয়াসের মতবাদ বলা হয়। তো দেখো সূত্রটাকে সে কিভাবে লিখছে। সে বলছে যখন কোনো ব্যবস্থায় আমি তাপ দিচ্ছি, তাপ সরবরাহ করছি, তখন বা ব্যবস্থা কর্তৃক যখন তাপ গৃহীত হচ্ছে, তখন এর কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। দেখছো, আমি তোমাকে একটা জিনিস বলছিলাম একটু আগে, মেয়ারের প্রকল্প বলে তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি পেলেই কেবল আভ্যন্তরীণ শক্তি বাড়তে পারে, তাপমাত্রার পরিবর্তন হইলেই কেবল আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হইতে পারে। সেই কথাটাই এর বাস্তব প্রমাণ। বলতেছে কিছু অংশ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিকেই তাপমাত্রা বৃদ্ধি নির্দেশ করে, বা তাপমাত্রা বৃদ্ধি পাইলেই যে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে সেটা বোঝা যায়। যাই হোক, তাহলে কিছু অংশ তাপমাত্রা বৃদ্ধিতে বা আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। তাহলে আমি বলবো প্রদত্ত তাপ বা সরবরাহকৃত তাপ এক অংশ হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য, আর এক অংশ হচ্ছে বাহ্যিক কাজের জন্য। এক অংশ আভ্যন্তরীণ শক্তি, আর এক অংশ কি বলো? বাহ্যিক কাজের জন্য। ঠিক আছে, ওকে, ব্যাস। তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রকাশ করতে পারি আমি সেটা একটু বলি। প্রদত্ত তাপ আমি এটাকে বলতে পারবো হচ্ছে ডি কিউ। কারণ কি? কতটুকু তাপ দিছি সেটা হচ্ছে ডি কিউ, সমান হচ্ছে আভ্যন্তরীণ শক্তি হচ্ছে ডি ইউ প্লাস বাহ্যিক কাজ হচ্ছে ডি ডাব্লিউ। এই যে সূত্রটা, এটাই হচ্ছে ক্লসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিছে, সেটাকে সাধারণভাবে ব্যাখ্যা করছে ক্লসিয়াস। ক্লসিয়াসের যে সূত্রটা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর, সেটা হচ্ছে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। এই জিনিস এখন মুখস্থ করবা, মুখস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে এখন মুখস্থ করবা, একদম পরকাল তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই জিনিস যেন মনে থাকে। ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ সমান কি? ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, মনে থাকবে? এই জিনিস মনে থাকবে?
আচ্ছা ঠিক আছে, তাহলে সেই হিসেবে এই যে এই ডি কিউ দিয়ে আমি বুঝাইলাম প্রদত্ত তাপ, আভ্যন্তরীণ শক্তি ডি ইউ, এবং তারপর হচ্ছে আমার ডি ডাব্লিউ। ব্যাস, তাহলে আমার এই জিনিস হয়ে গেছে। এবং দেখো এরপর একটা কোশ্চেন করছে, এই যে এই কোশ্চেনটা দেখো, বলতেছে যে 10 কেজি ভরের একটি বস্তু 400 মিটার উপর থেকে ভূমিতে পড়লো। তাহলে 10 কেজি ভরের বস্তু যখন 400 মিটার উপরে ছিল, এর মধ্যে একটা স্থিতিশক্তি ছিল। এই তোমরা স্থিতিশক্তির হিসাব করছো না, mgh, এই জায়গাতে এই হাইটের কারণে ওর মধ্যে একটা স্থিতিশক্তি ছিল না 10 কেজি ভরের বস্তুর। ও যখন মাটিতে পড়লো সেই শক্তি গেল কই? মাঝখানে তো গতিশক্তি আকারে খরচ হয়েছে কিছু, বাকি শক্তি গেল কই? তাহলে সেই প্রশ্ন আসে না আমার? তাহলে দেখো এখানে বলতেছে যে এই সমস্ত শক্তি যদি তাপে রূপান্তর করা হয়, তাহলে আমার কত ক্যালোরি তাপ তৈরি হবে। কি প্রশ্ন করছে? কত ক্যালোরি তাপ তৈরি হবে। সো আমি একটু আগে পড়ছি হচ্ছে ডাব্লু সমানুপাতিক কিউ, এবং আমি তখন পড়ছি ডাব্লু সমান হচ্ছে জে কিউ। কি পড়ছি? ডাব্লু সমান জে কিউ। তাহলে আমার এখানে জেটা আমি বের করি, জে সমান হয়ে গেল ডাব্লু বাই, সরি আমার এখানে কি বলছে, তাপে রূপান্তর হইলে তাপ কত হবে, তাহলে আমার কিউ বের করতে হবে। তাহলে কিউ সমান কি হইল? ডাব্লু বাই জে, ডাব্লু বাই জে। তাহলে ডাব্লুর পরিমাণ কত এখানে, যেহেতু একটা নির্দিষ্ট হাইটে আছে, ওর মধ্যে স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তি কত? mgh, তাই না? mgh বাই জে। তাহলে mgh এর পরিমাণ কত দেখো তো, m হচ্ছে আমার 10 কেজি, জি আমি ধরলাম 9.8, h এর পরিমাণ আমি ধরলাম হচ্ছে 400 মিটার, আর জে এর মান তো তুমি জানো এসআই এককে 4.2। ব্যাস, এখান থেকে তুমি পেয়ে যাবা কত ক্যালোরি। এই যে এখানে একটা মান পেয়ে গেছে, বুঝছো? সো এখানে কিন্তু এই কথা বলে নাই যে 400 মিটার উপর থেকে মাটিতে পড়লে মাটিতে কি তাপ তৈরি হবে, না। ও বলতেছে 400 মিটার উপরে 10 কেজি ভরের একটা বস্তু দাঁড়ায় আছে, পড়তেছে না, ওর মধ্যে যে স্থিতিশক্তি আছে আমি তো জানি না, ওই স্থিতিশক্তির সমান পরিমাণ তাপ শক্তি কতটুকু হবে সেটা বের করে দেওয়া। এই যে বের করে দেওয়া হইলো, ওইখানে যে স্থিতিশক্তি ও পড়ে নাই কিন্তু ও স্থিতিশক্তি ধরে রাখছে, ওর সমপরিমাণ তাপ শক্তি কতটুকু হবে সেটা আমরা এই জায়গাতে বের করতে পারলাম। আচ্ছা, এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো দেখো। কি কি তাৎপর্য বলছে? প্রথম সূত্র বলতেছে এটা তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অলরেডি পড়া হয়ে গেছে, নতুন করে পড়ার কিছু নাই। এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, বা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজের প্রয়োজন। আবার 3 নম্বর বলতেছে কি, যে পারপিচুয়াল এনার্জি, যেটা হ্যাঁ তুমি দেখবা যে মানুষ দাবি করে অনন্ত শক্তিযুক্ত কোনো মেশিন, যে মেশিনে তেল লাগবে না, কিছু লাগবে না, শুধু কাজ হবে, এটা হওয়া পসিবল না। কারণ শক্তি সৃষ্টি করা যায় না। শক্তি যেহেতু সৃষ্টি করা যায় না, তার মানে তুমি কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাবে না। এটা তাহলে শক্তির নিত্যতা সূত্রকে প্রকাশ করলো। সে কথাই বলছে, দেখো কাজ ও তাপ একে অপরের সমতুল্য, এবং যেহেতু এই যে কথা বললাম কোনো কিছু ব্যয় না করে শক্তি পাওয়া অসম্ভব, এটা শক্তির নিত্যতা সূত্র না, তাই বলছে এটি শক্তির সংরক্ষণ সূত্র ছাড়া আর কিছুই না। আচ্ছা, তারপর কি বলতেছে, যে কোনো ব্যবস্থায় সম্পন্ন কাজ অর্থাৎ DW, আভ্যন্তরীণ শক্তি DU, এই দুইটা যোগ করলে কি হয় বলো তো, আমার DQ হয় না? সেটা তাহলে বলছে প্রযুক্ত তাপের সমান বা DQ এর সমান। তারপর বলতেছে যে এমন কোনো যন্ত্রের উদ্ভব হয়নি, যেটা আমি বললাম মাত্র, যে এটা কি করতে পারে, কোনো জ্বালানি বা শক্তি পেতে রেখে সারা জীবন এনার্জি দিয়ে যাবে, এটা সম্ভব না। অর্থাৎ পারপেচুয়াল মোশন মেশিন কখনোই উদ্ভাবন সম্ভব নয়। পারপেচুয়াল মোশন মেশিন কখনোই উদ্ভাবন সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, ব্যাস। এরপর কি আসছে? এরপর আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা। দেখো প্রথম সূত্র কিন্তু অলরেডি লিখে ফেলছে এরা, আমি সেটা তোমাকে ওখান থেকে দেখাইছি। ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। এবং দেখো এখানে একটা শর্ত দিছে, শর্তটা কি বলছে? বলতেছে ডিকিউ কখন ধনাত্মক হবে আর ডিইউ কখন ধনাত্মক হবে। দেখো এখানে কি বলছে, দেখো ডিকিউ ধনাত্মক হবে যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হয় বা সিস্টেম তাপ গ্রহণ করে। ডিকিউ ঋণাত্মক হবে যখন সিস্টেম তাপ হারায় বা তাপ সিস্টেম থেকে পরিপার্শ্বে গমন করে। আমি সব দেখাবো, আমি জাস্ট রিডিং পড়ছি। বলতেছে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ঋণাত্মক, আভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডিইউ বৃদ্ধি পেলে ধনাত্মক, হ্রাস পেলে ঋণাত্মক। আর লাস্টেরটা বলতেছে সিস্টেমের দ্বারা কাজ হলে ডিডাব্লিউ পজিটিভ, সিস্টেমের উপর কাজ হলে ডিডাব্লিউ নেগেটিভ। এখন বইতে তো সহজভাবে লিখে দিছে, কিন্তু আমি তো মূর্খ, আমার মাথায় তো গোবর। আমি নিজের কথা বলতেছি, তোমারে বলতেছি না, আমি নিজেও বুঝছিলাম না প্রথমবার পড়ে। সো আমার এখন বোঝানো লাগবে, সো বুঝতে হবে জিনিসটা কীরকম। দেখো আমি প্রথমে সব বোঝার জন্য একটা সিস্টেম নিয়ে নিলাম। কি করলাম? আমি একটা সিস্টেম নিয়ে নিলাম। ভালো করে খেয়াল করে দেখো, যদি এমন হয়, আমি আবার বলছি, যদি এমন হয় তাপ বা কোনো শক্তি
বাইরে থেকে, এই সিস্টেমের বাইরে যা আসে সেটাকে আমরা কি বলি, পরিপার্শ্ব বা সারাউন্ডিং। যদি তাপ বাইরে থেকে সিস্টেমে আসে তখন আমি ডিকিউ এর পরিমাণ পাবো হচ্ছে পজিটিভ, তখন আমি ডিকিউ কি পাবো, পজিটিভ পাবো। এই জিনিস কেন লাগবে, তোমার একটু পরে ম্যাথ দেবে, তখন এই ম্যাথে এই জিনিস লাগবে। তাহলে আমি কি শিখলাম, তাপ বাইরে থেকে বা সারাউন্ডিং থেকে যদি সিস্টেমে আসে তাহলে ডিকিউ পজিটিভ, কারণ আমার ভেতরে তাপ আসছে। কিন্তু সিস্টেম যদি তাপ হারিয়ে বাইরে বাইরে দিয়ে দেয়, তোমার সিস্টেম যদি তাপ হারিয়ে বাইরে, বুঝছো, সিস্টেম যদি তাপ হারিয়ে বাইরে দিয়ে দেয় তখন তুমি বুঝবা সিস্টেমের মারা সারা। তার মানে সিস্টেম এখানে ডিকিউ যেটা সেটা নেগেটিভ, ডিকিউ কি বলো, নেগেটিভ। তাহলে ডিকিউ পজিটিভ নেগেটিভ কোথায় সেটা তুমি বুঝছো। 2 নম্বর বিষয় হচ্ছে ডিইউ। মনে রাখবা ডিইউর পুরো বিষয়টা নির্ভর করে টেম্পারেচারের উপর। কিসের উপর বলো, টেম্পারেচারের উপর। এখন টেম্পারেচার অনেকভাবে বাড়ানো যায়। তুমি হয়তো ভলিউম সেম রাখলা, কি রাখলা বলো, ভলিউম সেম রাখলা, কিন্তু তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, বাইরে থেকে কি দিচ্ছ, তাপ দিচ্ছ, অর্থাৎ ডিকিউ পজিটিভ হয়েছে। তখন কি হবে জানো, ভেতরের যে টেম্পারেচার সেটা বেড়ে যাবে। আর ভেতরের টেম্পারেচার বাড়লেই ডিইউ যেটা সেইটাও পজিটিভ হবে, কারণ টেম্পারেচারের উপর ডিইউ পজিটিভ নেগেটিভ নির্ভর করে। টেম্পারেচারের উপর ডিইউ পজিটিভ এবং নেগেটিভ নির্ভর করে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে শেষে টেম্পারেচার বাড়লে ডিইউ পজিটিভ, টেম্পারেচার কমলে ডিইউ নেগেটিভ। তাহলে ডিইউ পজিটিভ নেগেটিভ বোঝা হয়ে গেল। শেষ যেটা আমার বোঝা লাগবে সেটা হচ্ছে ডিডাব্লু। ডিডাব্লু এইটা কখন পজিটিভ কখন নেগেটিভ। দেখো এই হচ্ছে আমার সিস্টেম, এটা কি আমার সিস্টেম, আর বাকি সব যা আছে এখানেও সারাউন্ডিং বা এখানে হচ্ছে পরিপার্শ্ব। এই নিয়ে তো কোনো দ্বন্দ্ব নাই, তাই না? সিস্টেমের চারপাশে যা আছে সেটাই হচ্ছে তার সারাউন্ডিং বা পরিপার্শ্ব। যদি এমন হয় সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে, সিস্টেম পরিবেশ বা পরিপার্শ্বের উপর কাজ করতেছে, তখন ডিকিউ হচ্ছে পজিটিভ। কারণ কি, কারণ সিস্টেম নিজে কাজ করতেছে, সিস্টেম নিজে কাজ করতেছে, সিস্টেম পরিবেশ বা পরিপার্শ্বের উপর কাজ করতেছে, ডিডাব্লিউ হচ্ছে পজিটিভ। কিন্তু যদি উল্টো হয় যে সিস্টেম মারা খেয়ে গেছে, পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করতেছে, সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করতেছে, পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করতেছে, সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করতেছে, তখন বুঝবা ডিডাব্লিউ হচ্ছে নেগেটিভ। তাহলে ডিডাব্লিউ পজিটিভ কখন, ডিডাব্লিউ নেগেটিভ কখন বুঝছো? যখন সিস্টেম নিজে কাজ করবে এবং পরিবেশের উপর বা পরিপার্শ্বের উপর কাজ করবে তখন ডিডাব্লিউ হচ্ছে পজিটিভ। আর যখন সিস্টেমের উপর কাজ করবে, যখন কি হবে বলো, সিস্টেমের উপর কাজ করবে, অর্থাৎ পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করতেছে, তখন ডিডাব্লিউ হচ্ছে আমার নেগেটিভ। তাহলে কখন পজিটিভ কখন নেগেটিভ, কখন সিস্টেম পজিটিভ কখন সিস্টেম নেগেটিভ সেটা বোঝা গেছে। পজিটিভ কখন নেগেটিভ কখন, আশা করি আর কখনো ভুল হবে না, এই জিনিস আর কখনো ভুল করবা না, ঠিক আছে? আচ্ছা, ব্যাস। বাকি অংশ কি অ্যাকচুয়ালি নেক্সট দিন পড়ানো যায়? বাকি অংশ নেক্সট দিন পড়ানো যায়। কতক্ষণ হয়েছে বা দেখি পড়া? 2 ঘন্টা কি হয়েছে? 1 ঘন্টা 47 মিনিট। হ্যাঁ, বাকি অংশ ওই একই সময় অ্যাকচুয়ালি শেষ হয়। এরপর সমষ্ণ আসছে, তারপর রুদ্ধতাপীয় আছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আছে, সেখান থেকে আমরা কার্নোচক্র পড়ব। কার্নোচক্রের পর তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর দিয়েই অধ্যায় শেষ হয়ে যায়। সো আজকে অ্যাকচুয়ালি আমি পড়াইতে চাইতাম, বাট যদি আমি অধ্যায় শেষ করতে যাই তাহলে যেটা হবে যে 3.5-4 ঘন্টা লাগবে। সো তার থেকে ভালো হয় এরকম, যেহেতু আজকে 1.5 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে, আগামীকালকে আমরা বাকিটা শেষ করি। তাহলে যেটা হবে যে নেক্সট দিনের ইংরেজিটার বদলে আমরা ফিজিক্সের বাকি পার্টটা করি, আর তারপরের দিন ইংরেজি, তারপরের দিন জিকে হোক। তাহলে তোমরা ইজিলি 7 তারিখ পরীক্ষা দিতে পারছো। কার কোনো আপত্তি আছে এতে? আমি এই জন্য বলছি, দেখো আমি সাধারণত এই কাজ করি না, ফিজিক্সের ক্লাস আমি ভাগ করি না, বাট আজকে আমি আসলেই অনেক টায়ার্ড। অনেক টায়ার্ড বলতে আমি সকাল থেকেই খাটছি, একটা ভিডিও নিয়েও কাজ করতে হবে। এই মুহূর্তে টায়ার্ড হইলেও আমার এখন একটা ভিডিও নিয়ে বসতে হবে। তোমাদের 26 ব্যাচের যে প্রোমো, সেই প্রোমোটা আমি ডিজাইন করছি। আবার হচ্ছে অফিসে ছিলাম, অফিসে যাওয়া আসাও 1 ঘন্টার একটা বেশ খাটনির ব্যাপার। সো নেক্সট দিন আসলে আমার মনে হয় যে, যেহেতু সময় নিয়ে পড়ছি, বেসিক থেকে পড়ছি, একদম খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়তেছি, আমার মনে হয় একটু সময় নিয়ে আগামীকাল বিশ্রাম নিয়ে আমার করা উচিত। তোমাদের কোনো আপত্তি আছে এখানে? এই কারো কোনো আপত্তি আছে বলো।
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ক্লাস কেমন লাগলো আমার একটু রিভিউ দিও, বুঝছো? আমি বুঝতেছি না, কারণ এক একটা ব্যাচের কাছে ক্লাস এক এক রকম লাগতেই পারে, ক্লাসের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, বা কোনো একটা জিনিস তোমার নাও পছন্দ হতে পারে, সেটা একদম নির্দ্বিধায় বলবা। আমি খুবই ভালো সমালোচনা নিতে পারি, আমার মন টন খারাপ হয় না, কারণ আমি জানি সমালোচনা হচ্ছে সেজন্যই যাতে আমি আমার স্ট্যাটটাকে আরও বাড়াইতে পারি। ঠিক আছে, সো দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আবার দেখা হচ্ছে 10টার দিকেই আমরা ক্লাসটা নেব, এবং আগামীকাল আমরা তাপগতিবিদ্যা একদম অধ্যায় শেষ করার পর কিছু ম্যাথমেটিক্যাল টার্মসও দেখব, যে কীভাবে অ্যাকচুয়ালি, এবং বিগত বছরের কোশ্চেনও দেখব, তপন স্যারের একদম এমসিকিউগুলোও দেখব। ঠিক আছে, ওকে, ব্যাস, তাহলে দেখা হচ্ছে আগামীকাল। আসি, আসসালামু আলাইকুম।